বকর সিদ্দিক। আমি আজকে আপনাদের জন্য একটি রাইটিংয়ের লেসন নিয়ে এসেছি। আমরা টাস্ক 2 নিয়ে মূলত কাজ করব। আমাদের মোটামুটি বেস গ্রাউন্ড যতগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। ক্লাস শেষ দিকে এসে আমরা একটি স্যাম্পল দেখব, একটি ভালো মানের স্যাম্পল যেটা মোটামুটি 7 বা 7+ স্কোর আনতে সক্ষম, এরকম একটা স্যাম্পল দেখব। সো আগে নিজের একটু পরিচয় দিয়ে নিই। অনেকেই আমাকে হয়তো চিনে থাকবেন। আমি দীর্ঘদিন আইএলটিএস টিচিংয়ের সাথে জড়িত আছি, 3 বছরের বেশি হবে। এবং রিডিং এবং রাইটিং হচ্ছে আমার এক্সপার্টিজ। ইটস নট লাইক যে আমি স্পিকিংয়ে দুর্বল বা লিসেনিং পারি না, বাট প্রত্যেক টিচারের কিছু স্ট্রং পয়েন্ট থাকে। আমার স্ট্রং পয়েন্ট হচ্ছে রিডিং এবং রাইটিং। সো আজকে রাইটিংয়ের উপরে আমার পার্টিকুলার ফোকাসটা থাকবে। আর আইএলটিএসের রাইটিংটা অন্যান্য রাইটিংয়ের চাইতে একটু ডিফারেন্ট। আমরা সবাই ইংরেজিতে মোটামুটি কম বেশ লিখতে পারি, অ্যাটলিস্ট নিজের নাম টাম পরিবার সম্পর্কে লিখতে পারি, গরু রচনা লিখতে পারি ইংরেজিতে, দ্যাটস ফাইন। বাট আইএলটিএসের রাইটিংয়ে এসে আসলে আমাদের ওই লেখার যে ন্যাচারাল ফ্লো বলি বা যেই টপিক রিলেটেড লেখাগুলো সেগুলো সাধারণত আসে না। এবং দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি, এর মূল কারণ হচ্ছে একাডেমিক রাইটিংয়ের সাথে আমাদের ফ্যামিলিয়ার না থাকা। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এবং আমরা আসলে একাডেমিক রাইটিং কী এটা বুঝে উঠতে পারি না। এবং আমাদের স্কুল কলেজ অ্যান্ড একাডেমিক্স যতটুকু আমরা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসরাও আসলে ব্যাচেলার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে, বাট দে আর নট দ্যাট মাচ ফ্যামিলিয়ার উইথ academic way of writing, how to write, what to write, the structures and everything. সো আমার আজকে লেসনটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ব্রিফ কিছু ধারণা দিব একাডেমিক রাইটিং কী এবং একাডেমিক রাইটিংটা কেন স্টুডেন্টসরা সাফার করে। সো এগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স কমেন্টে জানাবেন। আমি লেসনের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, সো উইদাউট ফার্দার এডু, লেটস ডাইভ ইনটু দ্য লেসন টুডে। সো আমরা আজকে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দেবো রাইটিং টাস্ক 2 সম্পর্কে। এবং রাইটিং টাস্ক 2তে আমরা জানি বেশ কয়েক ধরনেরই প্রবলেম থাকতে পারে, তবে আমাদের আজকে পার্টিকুলার ফোকাসটা হচ্ছে অপিনিয়ন টাইপ এসে। এটা মোটামুটি একটা কমন এসে। সো অপিনিয়ন টাইপ এসের পাশাপাশি রাইটিং টাস্ক 2তে অ্যাগ্রি ডিসএগ্রি থাকে, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন থাকে, 2 পার্ট কোয়েশ্চেন থাকে, এবং সামটাইমস একটু ঘোরানো পেছানো হলেও প্রবলেম অ্যান্ড সলিউশন এ ধরনের প্রবলেমও থাকে। ওকে, বাট অপিনিয়ন টাইপ এসে মোস্টলি যেটা হচ্ছে যে এসে টাইপে আপনাকে অপিনিয়ন দিতে হবে। এখন অপিনিয়নেটেড এসে সাধারণত 3 ধরনের হয়। অ্যাগ্রি ডিসএগ্রির মধ্যে যদি বলা থাকে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, এই টাইপ অফ কোয়েশ্চেন আপনাকে অপিনিয়ন দিতে হবে। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, স্পেসিফিকলি বলে দিচ্ছে আপনার অপিনিয়ন দিতে হবে, সো দ্যাটস ওয়াই ইউ মাস্ট গিভ অ্যান অপিনিয়ন। এবং থার্ডলি হচ্ছে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, সো এই ধরনের ক্ষেত্রে আপনাকে অপিনিয়ন দিতে হবে। এখানে একটা ডিস্টিংশন মনে রাখতে হবে। অ্যাগ্রি ডিসএগ্রি টাইপ কোয়েশ্চেনে যদি কোয়েশ্চেনটা বলে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, সেক্ষেত্রে অপিনিয়নটা অত বেশি ম্যাটার করে না। যদি বলা থাকে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এক্ষেত্রে অপিনিয়ন ইজ এ মাস্ট। সিমিলার থিংটা আমরা যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা পজিটিভ নেগেটিভ এটার ক্ষেত্রে যদি বলতে চাই, যদি কোয়েশ্চেন বলা থাকে যে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, দেন ইউ নিড টু গিভ অ্যান অপিনিয়ন। বাট যদি বলা থাকে ডিসকাস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ইন দ্যাট কেস আপনাকে অপিনিয়ন দিতে হবে না। সো এই ডিস্টিংশনটা আমাদের একটু জানা উচিত। সো অপিনিয়ন টাইপ এসে হচ্ছে 3 ধরনের, আমরা একটু জানলাম। এখন আমরা একটু ডিটেলসে চলে যাব, আসলে জেনারেল ইনফরমেশন রাইটিং টাস্ক 2 আসলে কি। আমরা সবাই জানি কম বেশ রাইটিংয়ে 1 ঘন্টা সময় পাবেন আপনারা। এই 1 ঘন্টার মধ্যে আসলে টাইম ম্যানেজমেন্টটা একটা এসেনশিয়াল স্কিল, যেটা মোস্ট ট্রেনার্স দে ওভারলুক, এবং এর জন্য আসলে আলটিমেটলি স্টুডেন্টসও সাফার করে। অ্যাজ এ গুড ট্রেনার অর অ্যাজ এনি ট্রেনার অর হোয়াট এভার ইট ইজ, you must discuss with your students about the time management issue. ওকে, সো 1 ঘন্টা সময় থাকবে। এখন 1 ঘন্টার পুরোটাই কি আসলে আমি লেখালেখিতে ব্যয় করব? নেভার। আমাকে কিছুটা সময় আলাদা রাখতে হবে প্ল্যানিংয়ের জন্য। এখন এই প্ল্যানিং জিনিসটা কি? হুম? যখন আমরা কিছু করতে চাই, অনেক প্রচলিত কথা আছে যে যে কোনো একটা কাজের প্ল্যানিং হচ্ছে 50%, বাট ইন দিস কেস পার্সোনাল অপিনিয়ন 70% কাজ হচ্ছে প্ল্যানিং আর 30% হচ্ছে এক্সিকিউশন। সো প্ল্যানিংয়ের সময় বেশি যাবে, কোনো প্রবলেম নাই। প্ল্যানিংটা ঠিক থাকলে এক্সিকিউশনটায় সময় কম লাগবে। ওকে, সো যদি 60 মিনিট আমাদের পরীক্ষার সময় হয়, আমাদের টাস্ক হচ্ছে দুটা, টাস্ক 1 এবং টাস্ক 2। এবং টাস্ক 2তে হচ্ছে 2/3 ব্যান্ড আসে এবং টাস্ক 1-এ 1/3 ব্যান্ড আসে। সো আমরা যদি একটু যোগ বিয়োগ গুণ ভাগ করি, আমরা যদি 3 দিয়ে 60কে ডিভাইড করি, 60কে 3 দিয়ে ডিভাইড যদি করি, তাহলে থাকছে 20 মিনিটস। সো যেহেতু 2/3 ব্যান্ড হচ্ছে টাস্ক 2তে,
সো আমাদের 40 মিনিটস আমরা অ্যালোকেট করবো টাস্ক 2 এর জন্য, অ্যান্ড রেস্ট 20 মিনিটস উই শুড অ্যালোকেট ইট ফর টাস্ক 1. বাট দ্য প্রবলেম ইজ ওয়েন ইউ অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট টাইম, কিছুটা সময় কিন্তু আমাদের আগেই প্ল্যানিংয়ের জন্য যেটা বলেছিলাম বরাদ্দ রাখতে হবে। সো আমরা কিন্তু 20 মিনিটস পাচ্ছি ওভারঅল, ইনক্লুডিং প্ল্যানিং অ্যান্ড রাইটিং অ্যান্ড প্রুফ চেকিং। সো এই যে তিনটা পার্টটা যদি আমরা কমপ্লিট করতে চাই, আমাদের কিন্তু লেখার জন্য অ্যাকচুয়াল সময় আমরা 35 মিনিটসের বেশি পাবো না ফর টাস্ক 2, এবং এই সময়টাই কমে চলে আসবে 15 to 16 মিনিটস ফর টাস্ক 1. সো এই যে 40 মিনিট আমরা বলি যে 40 মিনিট সময় লেখার জন্য, it's not. Actually we'll get 35 minutes maximum for writing, and for 5 minutes যদি প্ল্যানিং ভালো থাকে, মাথায় যদি ভালো আইডিয়া থাকে, তাহলে 5 মিনিটের মধ্যে প্ল্যানিং প্লাস প্রুফ রিডিংয়ের কাজটা হয়ে যাবে। বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স, বাংলাদেশের যে স্টুডেন্ট যারা আইএলটিএস করতে আসে, ম্যাক্সিমাম স্টুডেন্টসই এই ব্যাপারটায় তাদের একটা নেগলিজেন্স লক্ষ্য করা যায়। এটা খুবই দৃষ্টিকটু ব্যাপার, এবং এটার জন্য অনেকের সিলি মিস্টেক্সগুলো তারা শেষ মুহূর্তে কারেক্ট করতে পারে না, এর জন্য তাদের ব্যান্ড কমে যায়। এটা একটা উল্লেখযোগ্য কারণ। ওকে, সো স্টুডেন্টস, তোমরা যখন প্ল্যানিং করবে, তোমরা যখন লেখার প্র্যাকটিস করবে, অবশ্যই মাথায় একটু খেয়াল রাখবে যে তুমি অ্যাকচুয়ালি 35 মিনিটের সময় বেশি কোনোভাবে পাচ্ছ না লেখার জন্য। ওকে, সো যেটা আমার পয়েন্ট 2তে ছিল, রাইটিং টাস্ক 2 ক্যারিজ 2/3 অফ দ্য টোটাল ব্যান্ড অ্যাভেলেবল, সো স্টুডেন্টস শুড এমফাসাইজ মোর অন দিস টাস্ক, বিকজ মোস্ট অফ দ্য কেসেস এখান থেকেই মূলত তোমার ব্যান্ডটা নির্ধারিত হয়ে যাবে যে তুমি কত পেতে চাচ্ছ। ওকে, এবং পরের যে পয়েন্টটা, স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু রাইট অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস। অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস মিনস 250টা মিনিমাম ওয়ার্ড থাকবেই। বাট যে 33 পেয়ে পাস করে তাকে তো আমরা ভালো ছাত্র বলতে পারি না, রাইট? দ্যাটস ওয়াই আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট 270 to 280 ওয়ার্ডস। এটুকু এক্সট্রা লেখার মূল রিজনটা হচ্ছে যে উই আর ফ্লেক্সিবল, we have words and we have sentences, and we are flexible in writing sentences in English. Okay, সো এই এক্সট্রা মেসেজটুকু আমরা এক্সামিনারকে দিতে চাই যে তোমরা আমাকে বলছো 250 লিখতে, ফাইন, বাট আই এম ক্যাপেবল টু রাইট অ্যাটলিস্ট 280 ওয়ার্ডস। ওকে, সো এই মেসেজটা আমরা এক্সামিনারকে দিতে চাই। দ্যাটস ওয়াই উই শুড এইম ফর অ্যাটলিস্ট 270 to 280 ওয়ার্ডস। এখন অনেক স্টুডেন্টস, যেটা একটা প্রবলেম আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, অনেকেই হতে পারে টাস্ক 2তে তার টপিকটা তার খুব কমন একটা টপিক পড়ে গেছে, বা তার আইডিয়া খুব ভালো হয়েছে, এখানে সে অনেক লিখতে পারছে, তার মনে হচ্ছে যে না, আমি অনেক লিখতে পারবো। এটাও একটা ট্র্যাপ, বিকজ ইউ নিড টু রিমেম্বার ইউ শুড প্রায়োরিটাইজ টাস্ক 2, দ্যাটস ফাইন, বাট ডু নট ওভার স্পেন্ড ইউর টাইম। 40 মিনিট 45 মিনিট এই টাস্কের ভিতরে দেওয়াটাই বেটার, বিকজ টাস্ক 1ও কিন্তু টাচ করতে হবে, রাইট? সো কখনোই আমরা 300-350 ওয়ার্ড আমরা এখানে লিখবো না। 350 ওয়ার্ড টু মাচ। 300 ওয়ার্ড তুমি লিখতে পারবে, হ্যাঁ পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে মেক শিওর করতে হবে যেন টাস্ক 1-এ তোমার যেন কোনো রকমে 150 ওয়ার্ডের নিচে যেন না লেখা হয়। তুমি যদি লিখতে পারো ভালো, এম ফর ইট, বাট অলওয়েজ লুক ফর দ্য টাইম। সময় অনেক মূল্যবান, প্রতিটা সেকেন্ডের অনেক দাম, স্পেশালি আইএলটিএসের মতো টেস্টে। ওকে, সো ফার আমরা টার্গেট করব 270 to 280 ওয়ার্ডস। ওকে, সো যেটা বলেছিলাম আগেই যে অপিনিয়ন টাইপ এসে এগুলো হচ্ছে মোটামুটি কমন, প্রায়ই আসে আর কি। হ্যাঁ, সো অনেক স্টুডেন্ট থাকে যারা শুধুমাত্র এইটার উপরই তাদের এক্সপার্টিস বিল্ড আপ করে, বাট সামহাও যদি অন্য কোনো টপিক চলে আসে সেক্ষেত্রে তারা একটু নাকানে চুবানে খায়। বাট ইউ শুড প্র্যাকটিস আদার টাইপ অফ প্রবলেমস অ্যাজ ওয়েল। ওকে, কখনোই একটা টাইপের প্রশ্ন সলভ করে পরীক্ষা হলে যাওয়া উচিত না। ওকে, ভালো ছাত্ররা এগুলো করে না। এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেক স্টুডেন্ট থাকে তারা নিজেদেরকে খুব সবজান্তা মনে করে। সবজান্তা মনে করে ইন এ সেন্স যে আমি একটা এসে টাইপ পড়বো, একটা স্যাম্পল দেখবো, দেন আমি সবজান্তা হয়ে গেছি, যে কোনো কিছু লিখতে পারবো। এই যে ওভার কনফিডেন্স, ইট অফেন সিংস ইউ। এই ওভার কনফিডেন্সের কারণে অনেক স্টুডেন্টস পরীক্ষায় গিয়ে ধরা খায়। তখন তারা নানা রকম এক্সকিউজ বের করে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, আনকমন টপিক, এসব লেম এক্সকিউজ দেওয়া আসলে এই পর্যায়ে এসে মানায় না। এক্সকিউজ তারাই দেয় যাদের প্রিপারেশন কম। সো ডোন্ট মেক দিস মিস্টেক। ওকে, তারপরে হচ্ছে স্টুডেন্টস হ্যাভ দ্য ক্রিয়েটিভ ফ্রিডম টু প্রেজেন্ট অর ডেভেলপ দেয়ার আর্গুমেন্টস অ্যাজ লং অ্যাজ ইটস লজিক্যাল। সো ব্রেন স্টর্মিং অন ডিফারেন্ট টপিক্স কুড বি প্রুভেন রিয়েলি হেল্পফুল। আমাদের স্টুডেন্টসদের একটা বড় সমস্যা হচ্ছে দে ডু নট রিড এনিথিং আউটসাইড অফ দেয়ার একাডেমিক বুকস। ল্যাক অফ রিডিং হ্যাবিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হার্ডল ইন দিস কেস। এই যে একটা অবস্ট্যাকল তারা তৈরি করে নেয় যে একাডেমিক্সের বাইরে আমরা কিছুই পড়বো না, নট ইভেন নিউজ পেপার।
আমি নোভেলসের কথা বাদই দিলাম, লিটারেচারের কথা বাদই দিলাম, ইংলিশে তারা পেপার পড়ে না, কোনো বই পড়ে না, কিন্তু তারা এক্সপেক্ট করে তাদের ব্যান্ড আসবে 6, 7, 8, হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ। বাট ব্যাপারটা হয়ে যাচ্ছে অনেকটা এরকম যে আমি কখনো বাংলাদেশে কোনো পাহাড়ে উঠলাম না, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি মাউন্ট এভারেস্ট জয় করবো, বাট ইউ নেভার, হাত ভাঙবে, পা ভাঙবে, জীবনের ঝুঁকি থাকে, বাট ইউ কুড নেভার এভার get on top of the Mount Everest if you do not have prior experience, okay? সো বিভিন্ন জিনিসের উপর আইডিয়া থাকা লাগবে, তাহলে ব্রেন স্টর্মিংটা ইজি হবে। ওকে, সো রিড বুকস, রিড নিউজ পেপার্স, রিড novels, literature, whatever it is in English, watch videos. That could improve your brainstorming capabilities. That could help you not even in writing, but in speaking and reading as well. You could learn new vocabs all the time. Okay, so remember that. Last point হচ্ছে always check for correct punctuation. Besides, spelling mistakes can cost you dearly. ওকে, সো এই জিনিসটা অনেকে ওভারলুক করে স্টুডেন্টসরা, তাদের স্পেলিংয়ের কথা কি বলবো, আর তাদের স্পেলিং খুবই খারাপ থাকে অনেক ক্ষেত্রেই, আর পাংচুয়েশন এটাও একটা ইগনোরড পার্ট। এখন পাংচুয়েশনের ব্যাপারটা কাইন্ডটা শেডি, বিকজ যদি তোমাদের টার্গেট থাকে 7, এবং আমার আজকের যেই ভিডিওটা সেটা আসলে মূলত 7 কীভাবে পাওয়া যায় বা মোর দেন 7 কীভাবে পাওয়া যায় তাদের জন্য যেহেতু, সো তাদের জন্য পাংচুয়েশনটা ইম্পর্টেন্ট। বাট ইফ ইউ আর লুকিং ফরওয়ার্ড টু গেট 6 or 6.5, punctuation should not be that much priority for you. বাট 7, মোর দেন 7, পাংচুয়েশনের উপর অনেক ফোকাস দিতে হবে, ওকে? আর কমার ব্যবহার তো আমরা কম বেশ সবাই জানি, ভুলভাল কমা ব্যবহার করলে কি হয়, এখানে ময়লা ফেলবেন, না ফেললে 50 টাকা জরিমানা, রাইট? 500 টাকা জরিমানা, একটা কমা এদিক ওদিক হওয়ার কারণেই অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দোজ মিস্টেক্স, দেজ আর সিলি মিস্টেক্স। অ্যান্ড স্পেলিং মিস্টেক্সটা আমাদের অনেক সময় যেটা হয়, আমরা শেষ দিকে এসে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, আমাদের দ্রুত লিখতে হয়, এবং দ্রুত লিখতে গেলে স্বাভাবিক আমাদের লেখা খারাপ হয়ে যায় এবং ভুল হয়। সো এটার জন্যই শেষে মূলত প্রুফ রিডিংয়ের যে পার্টটা সেটা রাখতে হবে। এই প্রুফ রিডিং করলেই কিছু কমন মিস্টেক্স থেকে আমরা বেঁচে আসতে পারি। এবং সাধারণত সিলি অনেক মিস্টেক হয় আমাদের ল্যাক অফ কনসেন্ট্রেশন। আমি ছোট একটা উদাহরণ দিই, সুগার, সুগার যে স্পেলিংটা, চিনি, হ্যাঁ, সো এই সুগার বানানটা অসংখ্য স্টুডেন্টস আমি দেখেছি ভুল করতে। এখন সুগার বানান শুনতে মনে হতে পারে যে ও মাই গড, ইটস সো ইজি, SUGAR, বাট ট্রাস্ট মি when I say this, অসংখ্য স্টুডেন্টকে আমি দেখেছি সুগার বানানকে SUGER এভাবে লিখতে। ওকে, সো ইভেন দো ইট সাউন্ড সিলি টু ইউ, বাট মোস্ট অফ দ্য কেসেস এগুলো আসলে এত সিলি না। সো এই জিনিসগুলোকে তোমাদের একটু মাথায় রাখতে হবে, স্পেলিং এবং পাংচুয়েশন। ওকে, সো এগুলো হচ্ছে জেনারেল ইনফরমেশন। এবার আমরা একটু এভালুয়েশন ক্রাইটেরিয়ার মধ্যে আসি, যে আসলে রাইটিং টাস্ক আমাদের, যে আমরা যে লিখি, সেটা আসলে কিসের উপর বেস করে এভালুয়েট করা হয়। সো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ টাস্ক অ্যাচিভমেন্ট, যেটা টাস্ক 1-এর জন্য আছে, এবং টাস্ক রেসপন্স, যেটা টাস্ক 2-এর জন্য আছে, রাইট? সো হোয়াট ইজ টাস্ক অ্যাচিভমেন্ট? টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে লাইক কোনো কিছু অর্জন করতে পেরেছো কিনা তুমি। আমরা টাস্ক অ্যাচিভমেন্ট বলতে সাধারণত টাস্ক 1-কে রেফার করে থাকি, ইন এ সেন্স ওখানে বেশ কিছু রিপোর্ট তোমাকে করতে বলা হয়, কিছু নাম্বার থাকতে পারে, কিছু ম্যাপ থাকতে পারে অনেক সময়, হ্যাঁ, সো কিছু গ্রাফ থাকতে পারে। সো এখান থেকে তোমাকে বলে দেওয়া হয় সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। ওকে, সো তুমি মেইন ফিচার্সগুলো সিলেক্ট করতে পারছো কিনা এবং রিপোর্ট করতে পারছো কিনা, দ্যাটস ইউর অ্যাচিভমেন্ট। যদি তুমি এটা অ্যাচিভ করতে না পারো তাহলে তোমার টাস্ক অ্যাচিভমেন্টে 4 মার্কস আসবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে মিনিমাম নাম্বার অফ ওয়ার্ডস, যেটা লাইক টাস্ক 1-এ 150 ওয়ার্ডস, এটাও কিন্তু টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যেই ইনক্লুডেড। সো এটা টাস্ক 1-এর জন্য টাস্ক অ্যাচিভমেন্ট, সেম থিংটার টাস্ক রেসপন্স হয়ে যাচ্ছে টাস্ক 2-তে এসে। ইন দিস কেস ইউ নিড টু রাইট অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস, এবং যে কোয়েশ্চেনটা করা হচ্ছে তোমাকে, তুমি ওই কোয়েশ্চেনের আলোকে তোমার রেসপন্সটা কীরকম, সেটা হচ্ছে টাস্ক রেসপন্স। ফর এক্সাম্পল, যেহেতু আমরা আজকে অপিনিয়ন টাইপ এসে করছি, সো ডিসকাস বোথ ওয়েজ একটা কথা বলি। So for example, let's say there is a scenario where 90% of the students, they argue that students should be given the freedom to wear whatever the dress they want, but others, in this case 10%, they oppose this idea. Okay, so discuss both views and give your opinion. সো এক্ষেত্রে তোমাকে দুইটা ভিউ পয়েন্ট আলোচনা করতে বলা হচ্ছে, বাট তুমি মনে করছো হ্যাঁ স্কুল কলেজে তো ইউনিফর্ম থাকাই উচিত, তুমি সুন্দর মতো দুইটা বডি প্যারাগ্রাফে তুমি একটা পক্ষ নিয়ে আলোচনা করে আসছো, তুমি দ্বিতীয় পক্ষটা নিয়ে কোনো আলোচনা করোনি। সো তোমার যে রেসপন্স অ্যাকর্ডিং টু ইউর টাস্ক, ইট ইজ ইনকমপ্লিট। ওকে, সো ইন দিস কেস ইউ উইল নট গেট এ গুড ব্যান্ড। সো মেক শিওর যে তোমার যে টাস্ক যেটা দেওয়া আছে সেটা যেন অ্যালাইন্ড থাকে, হোয়াট এভার দ্য প্রবলেম ইজ,
ওইটার প্রতি তোমার অ্যালাইনমেন্ট থাকতে এবং মেক শিওর যেটা যেন অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস হয়, ওকে? সো দ্যাট ইজ টাস্ক রেসপন্স ফর টাস্ক 2 অ্যান্ড টাস্ক অ্যাচিভমেন্ট ফর টাস্ক 1। ওকে, নেক্সট কোহেরেন্স অ্যান্ড কোহেশন। নামগুলো শুনে মনে হতে পারে খটোমটো নাম, বাট ট্রাস্ট মি, আইএলসে অনেক গিমিক হয়। সো সামটাইমস আমরা কিছু এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ড যেটা আপাত দৃষ্টি মনে হয় এক্সট্রাঅর্ডিনারি, বাট দিজ আর রিয়েলি কমন ওয়ার্ডস ইন একাডেমিক টার্ম। কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এগুলো হচ্ছে সেই ধরনের দুটো ওয়ার্ড। কোহেরেন্সকে আমরা সংক্ষেপে যদি সহজে বাংলায় বলতে চাই, ইটস অ্যাবাউট রেলেভেন্সি, প্রাসঙ্গিকতা। তোমার কতটুকু কথাবার্তাটুকু, তোমার আর্গুমেন্টস কতটুকু প্রাসঙ্গিক। তোমাকে টপিকে বলা হচ্ছে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে স্কুল কলেজে কেন পোশাকটা বাধ্যতামূলক হওয়া উচিত। তুমি এখানে আলোচনা করতে গিয়ে স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে না, স্যাররা অনেক মারধর করে, এর জন্য পড়াশোনার মান খারাপ হয়েছে, ছাত্ররা টিকটক করে, এইসব কথাবার্তা যদি তুমি বলো, তোমার লেখাটা হয়ে যাবে ইনকোহেরেন্ট। তোমার টপিকের সাথে তোমার লেখার কোনো প্রাসঙ্গিকতা নাই, রাইট? সো কোহেরেন্স মিনস রিলেভেন্ট কথাবার্তা বলা, স্টেইং অন টপিক। অ্যান্ড কোহেশনের আরেকটা সংক্ষেপে নাম আছে, সেটা হচ্ছে লিঙ্কার্স। আমরা লিঙ্কার্স কি কম বেশ সবাই জানি। সো যারা লিঙ্কার্স জানো তারা কমেন্ট বক্সে এসে আমাদেরকে দু একটা লিঙ্কারের উদাহরণ দিতে পারো যে এগুলো হচ্ছে লিঙ্কার, ওকে? সো এটা একটা হতে পারে যে তোমাদের মধ্যে থেকে কেউ হয়তো ভালো লিঙ্কার জানো, সো তোমরা যদি কমেন্ট বক্সে শেয়ার করো তাহলে বাকিরা হয়তো দু একটা নতুন লিঙ্কারও জানতে পারবে, রাইট? সো এটা আমরা করতে পারি কমেন্ট বক্সে, এবং পাশাপাশি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, অফকোর্স তোমরা কোয়েশ্চেন করতে পারো, যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে সোফার, সো অবশ্যই কমেন্ট করতে পারো, আমি এখান থেকে অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দেবো, রাইট? সো নাও লেটস মুভ অন টু আওয়ার নেক্সট পার্ট। Coherence and cohesion done. Let's move on to grammatical range and accuracy. So what is grammatical range and what do you mean by accuracy? So imagine a situation where a student is only flexible in writing simple sentence. We know যে আসলে তিনটা টাইপ অফ সেন্টেন্স স্ট্রাকচার থাকে, যেরকম হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, রাইট? সো একটা স্টুডেন্ট সে সিম্পল সেন্টেন্সে অনেক এক্সপার্ট, তার সিম্পল সেন্টেন্সে কোনো ভুল নাই। সে কম্পাউন্ডও সামহাট পারে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আসলেই তার অসংখ্য ভুল হয়, সে অনেক দুর্বলতা ফেস করে, এটাতে লিখতে পারে না। আরেকটা স্টুডেন্ট যে অ্যাকুরেটলি সবই করতে পারে, লাইক তার সিম্পল সেন্টেন্সও অ্যাকুরেট হয়, কমপ্লেক্স সেন্টেন্স অ্যাকুরেট হয়, কম্পাউন্ড সেন্টেন্স অ্যাকুরেট হয়, রাইট? সো দুইটা স্টুডেন্টের মধ্যে সর্বপ্রথমে যে অ্যাকুরেটলি লিখতে পারে, তার গ্রামাটিক্যাল রেঞ্জ যদি কমও হয়, ফর এক্সাম্পল সে শুধুমাত্র সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স পারে, সে অ্যাকুরেটলি এই দুইটা মডিউল দিয়ে, দুইটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে সে সুন্দর লিখে দিয়ে আসলো, তার স্কোর বেশি আসবে। বাট টু গেট 7 or more than 7, you must include different type of sentence structures within the essay. শুধুমাত্র সিম্পল সেন্টেন্স ইউজ করা যাবে না, শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা যাবে না, শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা যাবে না। সো গ্রামাটিক্যাল রেঞ্জ মিনস হাউ ডাইভার্স ইউর গ্রামার ইজ, how much concept do you have and how much you've demonstrated in your writing. And accuracy means how much accurate you are in portraying those grammatical terms. So যাদের একটু গ্রামারের দুর্বলতা থাকে, of course I would tell them to increase your domain and of course try to be accurate. ভালো স্কোরের জন্য খুব বেশি গ্রামার জানতে হয় না, জানতে হয় যেটা, সেটা হচ্ছে লাইক হাউ আই এম গোয়িং টু অ্যাপ্লাই দিস লিমিটেড গ্রামার অ্যাকুরেটলি অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েটলি, দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য লং রান। আমাদের স্টুডেন্টসদের মধ্যে আরেকটা মিসকনসেপশন আছে, যেটা হচ্ছে তারা কোনো একটা সিম্পল জিনিসকে ওভার কমপ্লিকেটেড করতে চায়, তারা মনে করে যে না, কমপ্লেক্স সেন্টেন্স লাগবেই। সো আমি একটা সিম্পল সেন্টেন্স যেটাকে সুন্দর করে একটা সেন্স মেক করা যায়, আমি সেটা না করে আমি এটাকে জোরপূর্বক এমন একটা কিছু তৈরি করব যাতে করে আমি টিচারকে বা এক্সামিনারকে বোঝাতে পারি জন্য আই এম গুড অ্যাট কমপ্লেক্স সেন্টেন্স। বাট এই জিনিসগুলো আসলে করা উচিত না। লেখাটা হতে হবে ন্যাচারাল। আমরা যদি জোর করে কোনো কিছুকে কমপ্লেক্স করতে চাই, সেটা মোস্ট অফ দ্য কেসেস সাউন্ডস রিডিকুলাস। ফর এক্সাম্পল, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি হোয়াটস ইউর নেম, সে যদি আমাকে প্রশ্ন করে আই এম গোয়িং টু টেল ইউ মাই নেম ইজ অমুক অ্যান্ড হুইচ ইজ নোন বাই অমুক। সো এই যে একটা রেসপন্স, দিস সাউন্ডস ভেগ and this is not appropriate communication. So যখন আমাকে accurately, যখন আমাকে situation demand করবে যেন I need to write a complex sentence and that sounds better than simple sentence, then I should use complex sentence. But it's not like that যে আমি সিম্পল সেন্টেন্স লিখলাম, এখন আমাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে, সেজন্য আমি একটা সিম্পল একটা কনসেপ্টকে আমি এটাকে এমন জটিলভাবে তৈরি করলাম যে আমার দেখার ন্যাচারাল যে ব্যাপারটা সেটা চলে গিয়ে সেটা একটা মেকানিক্যাল একটা ভাব চলে আসছে। ওকে, সো দিস ইজ নট গুড অ্যান্ড দিস ইজ নট রিকোয়ার্ড ফর 7 or more than 7. যারা রাইটিংয়ে 7 পায় বা 7-এর বেশি পায়, তাদের লেখায় একটা ন্যাচারাল ফ্লো থাকে। কমপ্লেক্স সেন্টেন্স উইল অ্যাপিয়ার বিকজ ইট ডিমান্ডস
ইট নট বিকজ আই নিড টু পুট ইট ফোর্সফুলি। ওকে, লজিক বা কথাবার্তার খাতিরে কিছু কমপ্লেক্স সেন্টেন্স চলে আসবে। সো রিমেম্বার দ্যাট যে গ্রামাটিক্যাল রেঞ্জ হচ্ছে আমার গ্রামারের নলেজ কতটুকু এবং অ্যাকুরেসি হচ্ছে আমি কত অ্যাকুরেটলি এগুলোকে আমি খাতায় লিখতে পারছি। ফাইনালি আমাদের ফোর্থ ক্রাইটেরিয়া হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, উইচ ইজ অফকোর্স ভোক্যাবস। আমাদের ভোক্যাবের দৌড় কতটুকু সেটা এখন এখানে টেস্ট করা হয়। আমরা স্কুল কলেজ বা ভার্সিটিতে সবসময় যে চেষ্টাটা করি সেটা হচ্ছে সবসময় সহজ সহজ কিছু ওয়ার্ড দিয়ে আসলে আমরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করি। ওকে, সো এই হ্যাবিটটা খুবই কমন, খুবই প্রিভ্যালেন্ট। সো এই হ্যাবিটটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং লেক্সিক্যাল রিসোর্সের জন্য স্টুডেন্টসরা যেই কোয়েশ্চেনটা বারবার করে, স্যার এমন কোনো বই আছে যে বই থেকে আমরা এরকম ভোক্যাব পাবো? এরকম বই বাজারে অসংখ্য আছে, বাট তোমার কি এই বইগুলোর দরকার আছে? যদি দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে বলো স্যার দরকার আছে, যদি দরকার না থাকে তাহলে বলতে পারো স্যার দরকার নাই। পার্সোনালি আমি কখনোই এসব বইয়ের পক্ষে না। দ্যাটস a waste of money. Rather you should buy something else for yourself, like have a burger for that money, um, buy mobile recharge, whatever it is. You gift somebody flowers or something like that, but do not waste your money buying those books, because most of the cases it's not beneficial for you. Because আমরা যদি বইয়ের শব্দের অর্থগুলো যদি শুধু পড়ি, আমরা যদি অ্যাপ্লাই না করি, আই চ্যালেঞ্জ ইউ উইদিন এ উইক সব অর্থ ভুলে যাবা। কনটেক্সট ম্যাটার্স। ওকে, সো আমি সেদিন একটা ওয়ার্ড শিখলাম। অ্যাজ এ টিচার আমাকে আসলে কন্টিনিউয়াসলি নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হতে হয়। সো আমি একটা ওয়ার্ড সেদিন দেখলাম, ওয়ার্ডটা হচ্ছে জন্ট, JAUNT, জন্ট। সো তোমরা যদি অর্থটা জানো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে লেখো যে আসলে জন্ট শব্দের অর্থ কি, বাট এটা অর্থটা আমি একটু পরে বলছি। সো ওয়েন আই এনকাউন্টার দিস ওয়ার্ড, I was wondering what is the meaning of this word? What could be the meaning? So the sentence was fancy a Euro jaunt. Fancy a Euro jaunt. So এই শব্দটা বা এই বাক্যটার অর্থ তোমরা যদি জেনে থাকো কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও। যদি না জেনে থাকো তাও জানো, আমি বলে দেবো অফকোর্স, বাট লেটস মেক দিস থিং লিটল বিট ইন্টারঅ্যাক্টিভ। ওকে, সো আমি তোমাদের কিছুটা সময় দিচ্ছি, ওয়াই কনটেক্সট ম্যাটার্স। সো আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, হ্যাঁ, তোমরা একটু দেখো অর্থটা পারো কিনা, বাট ডো নট ইউজ গুগল। Try to understand the word meaning using only the context. Fancy a Eurojaunt? Question mark আছে শেষে, okay? So why context matters? Context matters because it will give you some clue. Your brain will recall something. Okay? সো এটা যখন তোমার মনে থাকবে যে তুমি কোন কনটেক্সটে এই শব্দটাকে এনকাউন্টার করেছো, দ্যাট উইল হেল্প ইউ টু মেমোরাইজ ইন দ্য কারেক্ট সিনারিও। ওকে, যখন মনে হবে যে এটা আসলে আমি এটার সাথে এনকাউন্টার করেছিলাম, তার মানে এটার সাথে ওইটার সম্পর্ক আছে, রাইট? দ্যাট ওয়ে ইউ কুড ফিল মোর রিলেটেড টু দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস। সহজ ওয়ার্ড তো আমাদের মনে থাকেই, কিন্তু কঠিন ওয়ার্ডগুলো আমাদের আসলে মনে থাকে না। সো এই জন্যই কনটেক্সট ইম্পর্টেন্ট। ওকে, সো আমি দেখি তোমাদের মধ্যে কেউ অর্থ লিখেছে কিনা জন্ট। ওকে, অন দি ওয়ান হ্যান্ড, নাইস। অনেকেই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা ভালো আছো সবাই। সাউন্ড কম লাগছে, এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক থাকলে একটু কমেন্ট বক্সে জানাও আমাকে। ওকে, সো জন্ট, হোয়াট ইজ জন্ট? আমি একটু কনটেক্সটে ফেরত আসি। সো ফ্যান্সি ইউরো জন্ট, এখন যখন এই ওয়ার্ডটা আমি এনকাউন্টার করলাম, আই ওয়াজ ওয়ান্ডারিং মিনিংটা কী হতে পারে। তোমরা যারা ক্রিকেট খেলা দেখেছো একটু পুরাতন জেনারেশনের, সাউথ আফ্রিকান একটা ক্রিকেটার ছিল জন্টি রোডস। যদি কারো মনে থাকে কমেন্ট বক্সে একটু জানাও জন্টি রোডসের কথা কেউ শুনেছো কিনা। লিজেন্ডারি ফিল্ডার ছিল সে। তার মেইন অ্যাট্রিবিউট বা ট্রেটই ছিল সে ছিল ওয়ার্ল্ডের বেস্ট ফিল্ডার। সে একবার ক্যাচ ধরতে গিয়ে তার হাতও ভেঙে ফেলছিল। দ্যাটস ডেডিকেশন। সো জন্টি জন্টি মিনস এক্সকারশন, ট্রিপ, পিকনিক, আমরা যেটা সহজে বলে থাকি। যেমন দেখো এক্সকারশন শব্দটা, সো পিকনিক এবং এক্সকারশন আমরা সবসময় পিকনিক শব্দটাকেই ইউজ করে থাকি, বাট যখন তোমাদের টার্গেট থাকবে 7, মোর দেন 7, 7.5, 8 রাইটিংয়ে, তোমাদেরকে এই সব কমন শব্দ অ্যাভয়েড করতে হবে। সো জন্ট মিনস ইটস এ সিনোনিম অফ এক্সকারশন, পিকনিক। সো ফ্যান্সি এ ইউরো জন্ট, সো তার মানে কি পুরো ইউরোপ জুড়ে তুমি কি একটা পিকনিকের কথা ভাবছো? সো এই যে যখন জন্ট শব্দটা আমি শুনলাম আমার মনে পড়ে গেল জন্টি, প্রফুল্ল, খুব অ্যাক্টিভ কোনো কিছু, মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সো একটা পিকনিক টাইপ, একটা ট্রিপ,
ওকে, সো যখন এভাবে তুমি একটা কনটেক্সটের সাথে আরেকটা কোনো একটা সিচুয়েশনকে অ্যাড করবা, কোনো ওয়ার্ডের সাথে তুমি যখন এটাকে অ্যাড করার চেষ্টা করবা, রিলেভেন্ট করার চেষ্টা করবা, তখন তোমার মাথায় ওয়ার্ডটা মনে থাকবে। ওকে, সো এইভাবে তুমি কনটেক্সট বুঝবে এবং কনটেক্সট বুঝলে তোমার ভোক্যাবটা র্যাপিডলি ইনক্রিজ করবে এবং এটা হচ্ছে অর্গানিক ওয়ে টু ইমপ্রুভ ইউর ভোক্যাব। আর বইয়ের মাধ্যমে যেটা পড়লো সেটা ইটস নট অর্গানিক। এটা লাইক এটা হচ্ছে প্রিজারভেটিভ দেওয়া খাবার, এটা তোমার জন্য ক্ষতিকর। তুমি কিছুদিন পরে ওয়ার্ডগুলো ভুলে যাবা এবং তোমাদের মধ্যে অনেকেই হয়তো, এবং আমি নিজেও এটা আসলে ভিকটিম, এরকম অনেক 1000 ওয়ার্ড 2000 ওয়ার্ড এরকম অনেক বই পাওয়া যায় যেগুলো আসলে খুব একটা বেশি কাজের না, বাট ওয়েন ইউ রিড নিউজ পেপার্স তখন তোমার কনটেক্সট ইম্পর্টেন্ট, তখন তুমি বুঝতে পারবে যে ওয়াই কনটেক্সট ম্যাটার্স। ওকে, ওইখান থেকে তুমি অর্থগুলো জানতে পারবে। এফএমএরএল একটা শব্দ, এফএমএরএল শব্দটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই খুব খুব ভালো লেভেলের একটা ওয়ার্ড। এটা হচ্ছে ফলস হোপ, যেটা পলিটিশিয়ানদের সাথে যায়। সো তুমি যদি কখনো পত্রিকা পড়ো দেখবা যে পলিটিশিয়ানদের সাথে এফএমএরএল শব্দটি ইউজ করা হচ্ছে। দ্যাটস নট পার্মানেন্ট, দ্যাটস নট ট্রু, মেবি আই ওয়াশ সামথিং। সো এভাবে তুমি কনটেক্সটের সাথে ওয়ার্ডগুলোকে যখন অ্যাড করবে তখন তোমার জন্য রিকল করাটা ইজি হয়ে যাবে। সো দ্যাটস লেক্সিক্যাল রিসোর্স, ট্রাই টু ব্রিং নিউ ওয়ার্ডস, লেস কমন vocabs into your writing. ওকে, সো এই চারটা ক্রাইটেরিয়া আমাদের রাইটিং টাস্ক টুতে এভালুয়েট করা হয় আমাদের টাস্কগুলো। সো রিমেম্বার দিস আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ মোস্ট অফ দ্য টাইম পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড how your writing is evaluated, and that's why they write a lot of stuff which are not relevant to the topic, that might be incorrect grammatically. They contain some really low class words that grade 5 or 6 students use. So you need to differentiate between them. Okay, so ওদের থেকে তোমাকে যে তুমি আলাদা, তোমার এই জিনিসটা তোমাকে মানে লেখার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিতে হবে। ওকে, সো দেজ আর দ্য 4 ক্রাইটেরিয়াস। সো ফার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান রাইট ইউর কোয়েশ্চেন্স ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল অফ কোর্স অ্যান্সার দেম। নাও লেটস মুভ অন টু আইডেন্টিফাইং অপিনিয়ন টাইপ এসেস, যেটা আমরা শুরুতে একটু আলোচনা করে আসছিলাম যে অপিনিয়ন দিতে হয় এবং এটাকে অনেক সময় আর্গুমেন্টেটিভ এসে নামেও বলা হয়ে থাকে। সো এখানে দেখো ভ্যারিয়েশনগুলো কী কী থাকতে পারে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। সো দেজ আর সেম থিং, লাউ আর কোদো, রাইট? সো এগুলো থাকলেই তুমি বুঝবে যে তোমাকে একটা অপিনিয়ন বলতে বলা হচ্ছে। ওকে, সো যখন অপিনিয়ন দিবে সবসময় মনে রাখবে তোমার অপিনিয়ন রাইট আর রং কিছু নাই, তুমি যে অপিনিয়ন দেবা সেটাই রাইট, ওয়েদার ইটস রং ডাজন্ট ম্যাটার। রিয়েল লাইফে এটার কী ইমপ্লিকেশন আছে, এটা কী মিনিং ব্যাখ্যা করে, অ্যাবসোলুটলি ইউ শুড নট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, ইউর অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিট, ইউর অপিনিয়ন। সো এখন যদি অনেকে মোরাল ডিলেমায় ভুগে, মোরাল ডিলেমায় ভুগে কীরকম, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো দেশে কোনো টপিক হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিভোকড। ওকে, সো ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। এখন ধরো এখানে দুইটা পক্ষ স্পষ্ট তৈরি হয়ে যাবে যে হ্যাঁ, ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, এটা বাদ দেওয়া উচিত। অনেকে বলবে হ্যাঁ এটা বাদ দেওয়া উচিত না, অনেকে বলবে হ্যাঁ এটা বাদ দেওয়া উচিত। এখন কারা বলতে পারে বাদ দেওয়া উচিত, কারা বলতে পারে বাদ দেওয়া উচিত না? যেমন ধরো যারা একটু মানবতাবাদী তারা বলবে হ্যাঁ এটা বাদ দেওয়া উচিত বিকজ ইটস ইনহিউম্যান। বাট ইফ ইউ কনসিডার অ্যাকচুয়ালি যে আসলে এটাকে বাদ দেওয়া উচিত, যারা ধরো একটু আইনের শাসন দেখতে চায় বা না একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়, যাতে যারা টেরোরিস্ট থাকে তাদের মনে যেন একটু ভয় ঢোকে, তারা বলবে হ্যাঁ এটা ফাঁসি আসলে থাকা উচিত, এটা বাদ দেওয়া উচিত না। এখন তুমি পরীক্ষার হলে বসে ভাবতেছো যে আসলে এটা থাকা উচিত, কিন্তু তুমি ভালো কোনো আইডিয়া গ্যাদার করতে পারতেছো না, তোমার মাথায় আইডিয়া আসছে না এটা না থাকলেই মনে হয় ভালো হয়। এইসব মোরাল ডিলেমায় যাওয়ার কোনো টাইম নাই তোমার। তুমি যেটা মনে করো ভালো তুমি সেটাই লেখো, যেটা তুমি তোমার আর্গুমেন্টসগুলোকে সুন্দর মতো স্ট্রাকচার করতে পারবে, যেটাকে সুন্দর এক্সাম্পল দিতে পারবে, তুমি সেই আইডিয়াটাই বেছে নাও, বিকজ দেয়ার ইজ নো রাইট অর রং। এটা তোমার মোরালিটির টেস্ট না, এটা হচ্ছে তোমার, তুমি যে লিখতে পারো, তোমার চিন্তা ভাবনা যে organized, well structured, and you know the techniques to apply. This is the test. It's not about your ethics, it's not about your moral values, it's not about your sentiment, it's not about that. It's about objectivity of the question. তোমার কাছে যেটা মনে হয় রাইট তুমি সেটাই বলো রাইট, ওটাই রাইট, এর বাইরে আর কিছু নাই। ওকে, সো এই মোরাল ডিলেমায় কখনোই পড়বা না। তোমার মাথায় যে আইডিয়াটা ভালো মনে হচ্ছে তুমি সেটাকেই সবসময় চেষ্টা করবে খুব সুন্দর করে এটাকে একটা প্যাকেজ আকারে রিপ্রেজেন্ট করতে। ওকে, সো এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন ক্লাস করব আরও তখন আমরা এই জিনিসগুলো নিয়ে
কাজ করবে। বাট ফর নাও আমরা একটু আমাদের প্যারাগ্রাফিং স্ট্র্যাটেজিগুলো দেখি। ইন দ্য মিন টাইম এখানে নাহিদা সুলতান আমাদেরকে বলেছেন বিসাইডস ফার্স্ট অফ অল ওয়েন ইটসেট্রা ইয়াস দেজ আর গুড লিঙ্কার্স। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স তোমরা এখানে কোয়েশ্চেন করতে পারো। অন দি ওয়ান হ্যান্ড লিখেছেন হ্যাঁ ওকে ফাইন দেজ আর গুড কোয়েশ্চেন্স, দেজ গুড লিঙ্কার্স। Okay, now let's move on to paragraphing strategy. প্যারাগ্রাফিং স্ট্র্যাটেজিতে আসলে অনেকের অনেক রকম অপিনিয়ন থাকে, 5টা প্যারাগ্রাফ লেখো, 6টা প্যারাগ্রাফ লেখো, বাট আমরা 4টা প্যারাগ্রাফের মধ্যে আমাদের সবগুলোকে সীমাবদ্ধ রাখতে চাই। প্রতিটা টাস্ক টুতেই শুরুতেই আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপরে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং শেষে কনক্লুশন। স্টুডেন্টসরা এটার মধ্যে একটা ঝামেলায় পড়ে যায়। ঝামেলায় বলতে যায় ইটস ল্যাক অফ প্র্যাকটিস মোস্টলি, বিকজ দে সামটাইমস মিক্স দিস আপ উইথ রাইটিং টাস্ক 1। কীরকম, তারা রাইটিং টাস্ক 1 একটা কনক্লুশন দিয়ে দেয়, বাট রাইটিং টাস্ক 1 কখনো কনক্লুশন লেখে না, রাইট? ওইখানে ওভারভিউ একটা লিখতে হয়, সেটা আমরা ইনশাল্লাহ টাস্ক 1 যেদিন ক্লাস করবো সেদিন দেখবো। ওকে, বাট ফর টুডে উই শুড ফোকাস অন দিস 4 ক্রাইটেরিয়াস, 4 পার্টস অফ দি রাইটিং টাস্ক 2। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমরা সাধারণত সূচনা করি কোনো কিছু লেখার। সো এক্ষেত্রে 3টা পার্ট থাকে ইন্ট্রোডাকশনের। ফার্স্ট ওয়ান ইজ এ জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্টটা ইম্পর্ট্যান্ট ইন এ সেন্স, যদি তোমার আইডিয়া থাকে তুমি দিতে পারো, একটা রিলেভেন্ট কথা, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না যে তোমাকে দিতেই হবে। ওকে, দ্যাটস অপশনাল। দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো ক্ষতি নাই। বাট সেকেন্ড যে পার্ট প্যারাফ্রেজিং, এইটা ইম্পর্ট্যান্ট, তোমাকে প্যারাফ্রেজিং করা জানতে হবে। এখন প্যারাফ্রেজিংয়ের অনেক টেকনিক আছে, আমরা এই টেকনিকগুলো ডিটেলস আজকে কিছুই আলোচনা করব না, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। বাট প্যারাফ্রেজিংটা তোমাকে করতে হবে, তুমি কখনোই হুবহু প্রশ্নটা তুলে দিবে না পরীক্ষায়। ওকে, দ্যাট মিনস দ্যাট ইউ আর কপি পেস্টিং। সো কপি পেস্ট যারা করে তাদের আসলে শুরুতেই এক্সামিনারকে একটা মেসেজ দিয়ে দেয়, উই আর রিয়েলি পুয়ার অ্যাট রাইটিং, ইউ শুড নট গিভ দ্যাট ইমপ্রেশন ফার্স্ট। ওকে, শুরুটা তো ভালো হইতে হবে, লাইক আমি কোথাও একটা গেলাম, আমরা যদি প্রেজেন্টেশনের কথা চিন্তা করি, যারা ইউনিভার্সিটিতে পড়ো, 5 মার্ক প্রেজেন্টেশনের জন্য আমরা স্যুট কোট টাই হাবি যাবি, হ্যাঁ পারফিউম টারফিউম দিয়ে যাই, অ্যাটলিস্ট আমাদের গেট আপটা ভালো থাকে। সো ইন্ট্রোডাকশন আমাকে গেট আপটা ভালো করতে হবে। আমি পরে কি ম্যাটেরিয়াল বলি না বলি দ্যাটস পরের ব্যাপার আর কি, বাট ফার্স্ট অফ অল আমাকে একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে হবে। এখন ইন্ট্রোডাকশনে আমি শুধু কপি পেস্ট করে যাচ্ছি, দ্যাটস নট এ গুড মেসেজ, দ্যাটস নট এ গুড সাইন, that's not a sign of a good sign of a good student. That's the first thing that the examiner will notice, whether the student or the candidate is copy pasting. Okay, so second partটা চলে গেল হচ্ছে প্যারাফ্রেজিং। থার্ড হচ্ছে ইউ শুড গিভ ইউর অপিনিয়ন, what are you going to do। তোমাকে যদি বলা হয় যে অ্যাগ্রি ডিসএগ্রি করতে, তুমি শুরুতেই একটা হিন্ট দিবে যে তুমি অ্যাগ্রি করছো বা ডিসএগ্রি করছো। তোমাকে যদি বলা ডিসকাস বোথ ভিউ করতে, তুমি বলে দিবে হ্যাঁ ইন দ্য আপকামিং প্যারাগ্রাফস আই উইল ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ অ্যান অপিনিয়ন। এই জিনিসটা তোমাকে ইন্ট্রোডাকশনে দিতেই হবে। ওকে, সো দ্য এক্সামিনার উইল গেট অ্যান আইডিয়া হোয়াটস কামিং নেক্সট। তুমি তাকে বলবে যে একটা গ্র্যাজুয়াল একটা প্রোগ্রেশন থাকে, যে হ্যাঁ শুরু হচ্ছে এটা, এরপর আমি এটা পেতে যাচ্ছি, তারপর এটা পাবো। ওকে, সো দ্যাটস এ ক্লিয়ার পাথ। এই পাথটা তোমাকে ইন্ট্রোডাকশনে শুরু করে দিয়ে আসতে হবে। ওকে, এরপরে আমাদের সেকেন্ড যেটা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ, যেটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ টোটাল। সো এইখানে এসে তুমি এক পক্ষ আলোচনা করবা। সো অলওয়েজ বিগিন উইথ টপিক সেন্টেন্স। নাও টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স হচ্ছে তোমার মেইন আইডিয়া। ওকে, যেটার উপর বেস করে তুমি 5 থেকে 6টা সেন্টেন্স লিখবে। সো এই আইডিয়াটা হইতে হবে ফার্স্টে ছোট, তারপরে তুমি এটাকে কি করবে, ধীরে ধীরে এক্সপ্যান্ড করবে। এখন এক্সপ্যানশনের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট যেটাতে স্ট্রাগল করে, তাদের আইডিয়াটা হয়ে যায় বিরাট বড়, এবং এই যে আইডিয়া বিরাট বড় হয়ে যাওয়ার কারণে তারা এই বিরাট বড় আইডিয়ার মধ্যে কিছু এক্সপ্লেনেশন নিয়ে আসে। এটা তোমার তখন স্ট্রাকচার একটা প্রবলেম তৈরি করে। ওকে, সো তোমার আইডিয়াটা হবে ছোট, কিন্তু এটার এক্সপ্লেনেশনটা হবে বড়। এখন এটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি? ফর এক্সাম্পল, ধরো তোমরা তো বিদেশ যাওয়ার ইচ্ছা, তোমাকে যদি বলি তুমি কেন বিদেশ যেতে চাও, তোমাদের অনেকের মধ্যে অনেকেই ভিন্ন রকম উত্তর দিতে পারে, বাট সবার একটা কমন উত্তর থাকবে যে বিদেশে গিয়ে আমি পড়তে চাই, কারণ এটা আমাকে এই করবে। এখন ধরো তুমি যখন বললা যে বিদেশে আমি পড়তে যেতে চাই কারণ এটা এটাই করবে, সো তুমি যখন কারণ বলছো তুমি তখন এক্সপ্লেন করছো, বাট এই দুইটা পার্ট হবে আলাদা। তুমি বিদেশ যেতে চাও কেন? পড়তে। এরপরে তুমি এটাকে ব্যাখ্যা করো যে আমি এই কারণে পড়তে চাই। সো তোমার ফার্স্ট যেই আইডিয়াটা, মেইন আইডিয়া, সেটা হবে হচ্ছে একটু স্মলার ইন সাইজ,
পরেরগুলোর জন্য তুমি একটু বড় এক্সপ্লেনেশনের জন্য কিছু বড় সেন্টেন্স ব্যবহার করতে পারো, এবং এখানে আমাদের আসলে কমপ্লেক্স সেন্টেন্সগুলো ইউজ করতে হবে। ওকে, সো ফার্স্ট begin your body paragraph 1 with a topic sentence that will be your the theme of the paragraph, and then you should expand it. প্রতিটা বডি প্যারাগ্রাফেরই 4টা পার্ট থাকে। 4টা পার্টের মধ্যে প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে কি এক্সপ্লেনেশন, ব্যাখ্যা করবে তুমি 2 থেকে 3টা সেন্টেন্স নিয়ে যে এই করছি এই হবে, রাইট? দেন যে থার্ড পার্ট সেটা হচ্ছে একটা এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটা রেলেভেন্ট এক্সাম্পল হইতে হবে। এখন আমরা যে এক্সাম্পলটা নিলাম একটু আগে, যে বিদেশ যেতে চাই পড়ার জন্য, রাইট? সো তুমি তখন কারণ ব্যাখ্যা করবে যে আসলে এই কারণে আমি বিদেশ পড়তে যেতে চাই, বাংলাদেশে পড়াশোনার মান খারাপ, বা বিদেশে পড়াশোনার পাশাপাশি কাজের অনেক ভালো সুযোগ থাকে, স্থায়ী হওয়ার সুযোগ থাকে, উন্নত জীবনযাপন, হোয়াট এভার ইট ইজ। ব্যাখ্যা করে আসার পরে তুমি তখন একটা সাপোর্টিভ এক্সাম্পল দিবে। এখন ধরো তুমি বলেছো যে বাংলাদেশে ধরো যে বিষয়টা তুমি পড়তে চাও সেই বিষয়টা বাংলাদেশে নাই, সেটা বিদেশে আছে, তখন তুমি এক্সাম্পল দেও, ফর এক্সাম্পল মাই প্রাইমারি মোটিভেশন স্টেমস ফ্রম to the fact that there is no aeronautical engineering subject in Bangladesh, so must go to Omuk country to pursue my dream or to pursue my dream subject. Okay, that should be relevant to your main idea. এখন তুমি এখানে ধরো তুমি বলতেছো যে আমি যে বিষয়ে পড়তে চাই এই বিষয়টা দেশে না, এটা অন্য দেশে আছে, সেজন্য আমি পড়তে চাই। তুমি উদাহরণ দিয়ে বলতেছো হ্যাঁ বিদেশে গেলে জীবনযাত্রার মান উন্নত হয়। দ্যাটস অ্যান এক্সপ্লেনেশন, বাট দ্যাটস নট অ্যান এক্সাম্পল। এক্সাম্পল শুড রিজেম্বল ইয়োর মেইন আইডিয়া। এই জিনিসটা তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবে। ওকে, লেখা ইরিলেভেন্ট হওয়ার অসংখ্য কারণ আছে, বাট ইফ ইউ কিপ ইউর মেমোরি অ্যান্ড ব্রেন শার্প অ্যান্ড concentrate on the topic that you're writing, your writing should be always relevant. ওকে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে যে আসলে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এই সেন্টেন্সটা কি পারপাস আমাকে সার্ভ করছে। অলওয়েজ থিঙ্ক। নেক্সট, যখন তুমি একটা রিলেভেন্ট এক্সাম্পল দিলে, এবং এক্সাম্পলের ক্ষেত্রে যেটা আমরা বলি যে সবসময় একটা বিলিভেবল সিনারিও ক্রিয়েট করো। এমন কোনো এক্সাম্পল দিও না যেটা দেখে মনে হচ্ছে এটা অবাস্তব। সো এরকম এক্সাম্পল দেওয়ার চাইতে কিছুটা রিয়েলিস্টিক এক্সাম্পল দাও, বাট এটা যে রিয়েলি হইতে হবে ইটস নট লাইক দ্যাট, বাট ট্রাই টু মেক শিওর যে ইট অ্যাকচুয়ালি রিজেম্বল সামথিং, রিয়েল কিছুকে রিজেম্বল করে এরকম একটা যদি এক্সাম্পল দাও, দ্যাট উইল মেক ইউর স্টোরি বিলিভেবল। রিমেম্বার, তোমার অবজেক্টিভ হচ্ছে তুমি এখানে যাই গুলপট্টি যাই মারো, যাই চাওয়াজি করো না করো, মেক শিওর যেন এটা বিলিভেবল হয়। ওকে, এক্সামিনার কখন এগুলো ট্রু অর ফলস চেক করবে না, বাট দে উইল লুক ফর দ্য কানেকশন, যে এই ছেলের টপিক সেন্টেন্স এক্সপ্লেনেশন এবং এক্সাম্পলগুলো রেলেভেন্ট কিনা, একে অপরের সাথে কানেক্টেড কিনা, দ্যাটস দ্য থিং দ্যাট উইল লুক ফর। ওকে, সো মেক শিওর যে তোমার এক্সাম্পলটা একদম রিয়েল লাইফ থেকে না হলেও যেন রিয়েলিটির কাছাকাছি থাকে। ওকে, সো ফার্স্ট বডি প্যারাগ্রাফের আমাদের তিনটা কম্পোনেন্ট আমরা আলোচনা করে ফেললাম। প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স, সেকেন্ড হচ্ছে এক্সপ্লেনেশন, থার্ড হচ্ছে এক্সাম্পল। নাও কাম টু দ্য ফোর্থ পার্ট, দ্যাট ইজ অ্যাডিশনাল আইডিয়া। এক্সট্রা একটা আইডিয়া দিয়ে তোমার মেইন আইডিয়াটাকে তুমি সাপোর্ট করবে। এক্ষেত্রে অনেকে যেটা করে তারা আরও কিছু এক্সট্রা কথাবার্তা লিখে নিয়ে আসে, বাট আমি এটা সাপোর্ট করি না। কেন ইউ শুড নট টু। তুমি এক্সট্রা একটা আইডিয়া দাও যে ঠিক আছে, তুমি যদি বললা যে বিদেশ যে আমি পড়াশোনার যে সাবজেক্টে পড়তে চাই সেটা বাংলাদেশে নেই, দ্যাটস আমি বিদেশে যেতে চাই, তখন তুমি পাশাপাশি আরেকটা রিজন বলতে পারো যে হ্যাঁ বিদেশে কাজের অনেক সুযোগ থাকে, এই জন্য আমি বিদেশে যেতে চাই। ওকে, দ্যাটস এক্সট্রা আইডিয়া। তোমার মেইন আইডিয়ার পাশাপাশি এটা আরেকটা আইডিয়া যে পড়াশোনার পাশাপাশি এখানে ভালো কাজের সুযোগ থাকবে, এটা একটা অ্যাডিশনাল আইডিয়া হতে পারে। তুমি ওইখানেই বডি প্যারাগ্রাফটা শেষ করে দাও, ফার্স্ট বডি প্যারাগ্রাফ। তুমি এটাকে আর ব্যাখ্যা করতে যাবে না যে হ্যাঁ বিদেশে কাজের অনেক সুযোগ থাকে যেমন এমন। এটা হলে হবে কি, তোমার বডি প্যারাগ্রাফটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাকে আবার এক্সাম্পলে যাইতে হবে, বিকজ ইউ নিড টু প্রোভাইড এভিডেন্স দ্যাট ইউ আর এক্সপ্লেনিং সামথিং, হোয়াটস দ্য রিলেভেন্স টু ইট, রাইট? সো এটা করা যাবে না, জাস্ট একটা বা দুইটা সেন্টেন্সে তুমি তোমার অ্যাডিশনাল আইডিয়া দিয়ে ফার্স্ট বডি প্যারাগ্রাফটা ক্লোজ করে দেবে। এই প্রসেসটাই তুমি রিপিট করবে হচ্ছে সেকেন্ড বডি প্যারাগ্রাফে এসে। সেকেন্ড বডি প্যারাগ্রাফের শুরুতে তোমার একটা টপিক সেন্টেন্স থাকবে, একটা মেইন আইডিয়া থাকবে, দেন তুমি এটাকে এক্সপ্লেন করবা, দেন একটা এক্সাম্পল দিবা, ফাইনালি একটা অ্যাডিশনাল আইডিয়া দিয়ে বডি প্যারাগ্রাফটা ক্লোজ করে দিবা। এখন ধরো আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করছি, বিদেশ কেন যেতে চাই। এখন ধরো ওকে বিপক্ষে বলতে বলছে তোমাকে যে কেন বিদেশ যাওয়া যাবে না, তো তুমি বলতে পারো বিদেশে কেন যেতে চাবো না। হ্যাঁ, তোমার হতে পারে যে আই ডোন্ট ওয়ান্ট টু গো অ্যাব্রড বিকজ আই লাভ মাই ফ্যামিলি। এখন এটা তুমি ব্যাখ্যা করো কেন তুমি তোমার ফ্যামিলিকে ভালোবাসো, কেন বিদেশ যেতে চাও না। তুমি বলতে পারো দ্য ওয়ে আই ব্রট আপ ইন মাই ফ্যামিলি এভরিবডি লাভস মি সো মাচ অ্যান্ড আই এম ইমোশনাল পার্সন, আই এম এ সেন্টিমেন্টাল পার্সন, আই ক্যানট স্টে উইদাউট মাই ফাদার মাদার ভেরি লং টাইম, সো দ্যাটস মাই প্রাইমারি রিজন দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু গো অ্যাব্রড। ওকে, সো এটা এক্সপ্লেন করে দিলা।
তারপর তুমি একটা একটা এক্সাম্পল দিলা যে এরকম এরকম সে বিদেশ যায় নাই, দেশে থেকে সে বা আমার বা তার ফ্যামিলির সাথে থাকে, সে লাইফে হ্যাপি হ্যাপি হয়ে গেছে, সো হ্যাপিনেস ইজ ইউর গোল। সেকেন্ড একটা কারণ দিবা তুমি এক্সাম্পল দেওয়া শেষে, যে বিদেশে না যেতে চাওয়ার একটা কারণ হচ্ছে অনিশ্চয়তা। তুমি বিদেশে গিয়ে সফল নাও হতে পারো, বিদেশে গিয়ে তুমি অসুস্থ হয়ে গেলে তোমাকে কে দেখবে, রাইট? সো এই যে আনসার্টেনটি, সেটাকে তুমি additional idea হিসাবে ইউজ করে ফেলতে পারো। ওকে, সো সিমিলার টু দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ, অল দ্য স্টেপস উড বি দ্য সেম অ্যান্ড ইউ শুড নট এলাবোরেট ইউর অ্যাডিশনাল আইডিয়া মোর দ্যান 2 সেন্টেন্স। ওকে, একটা সেন্টেন্স, সর্বোচ্চ 2টা সেন্টেন্সের মধ্যে তুমি এটাকে র্যাপ আপ করে ফেলবা। সো জাস্ট লাইক ফার্স্ট বডি প্যারাগ্রাফ, ইউর সেকেন্ড বডি প্যারাগ্রাফ শুড কনসিস্ট 4 items: টপিক সেন্টেন্স, এক্সপ্লেনেশন, এক্সাম্পল অ্যান্ড অ্যাডিশনাল আইডিয়া। যখন লেখা শেষ হয়ে যাবে এগুলো, দেন তুমি ফাইনাল পার্টে যে কনক্লুশন লিখবা। কনক্লুশন লিখতে গিয়ে অনেক সময় আমরা যে কাজটা করি, আমরা ইরেলেভেন্ট কিছু কথাবার্তা এখানে নিয়ে আসি, লাইক যেগুলো আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং 2-তে আলোচনা করিনি, সেই ধরনের কিছু জিনিসপত্র আমরা আসলে কনক্লুশনে নিয়ে আসি। এটা তোমার লেখা ইরেলেভেন্ট হয়ে যাওয়ার আরেকটা বড় কারণ। ইনকোহেরেন্স, আমরা যেটা আলোচনা করেছিলাম, এটা কোহেরেন্স অ্যান্ড কোহেশনের মধ্যে যদি না থাকে, এটা ইনকোহেরেন্ট হয়ে যায়। ওকে, সো তোমার লেখা ইনকোহেরেন্ট কনক্লুশনে এসে হতে পারে। তুমি সারা বডি প্যারাগ্রাফে আলোচনা করছো বিদেশ যাবো কি যাবো না, তুমি ফোর্থ প্যারাগ্রাফ কনক্লুশন এসে বলতেছো দেশে চাষবাস করাটা বেটার। চাষবাসের কথা তুমি কোথাও কিছু বলোই নাই, এখানে এসে তুমি একটা নতুন আইডিয়া দিচ্ছ যে বিদেশ না গিয়ে দেশে চাষবাস করা বেটার। এটা যদি তুমি আগে রিলেভেন্ট কথা বলে আসতে, দেন বুঝতাম যে ইটস রিলেভেন্ট টু ইউর টপিক অ্যান্ড দিস মাইট বি ইউর অপিনিয়ন। বাট মেক শিওর যে তুমি এখানে এমন কোনো কিছু নিয়ে আসছো না যেটা তুমি আগে আলোচনা করো নাই। যারা একটু এক্সপার্ট স্টুডেন্ট, তারা কনক্লুশনটাকে ইন্ট্রোডাকশন থেকেই প্যারাফ্রেজ করে লিখে ফেলতে পারে। ওকে, বাট এটার জন্য দরকার প্র্যাকটিস। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য বেটার দ্য থিংস উইল বি ফর ইউ, মোর ক্লিয়ারার। ওকে, সো যখন তোমার কাছে জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, তুমি তখন বুঝতে পারবে যে আসলে ইন্ট্রোডাকশনটা থেকেই আসলে কীভাবে কনক্লুশন তৈরি করা যাবে। ফর নাও আমরা আসলে ফোকাস দিই কীভাবে কনক্লুশন করা যেতে পারে। ফার্স্ট অফ অল ইউ নিড টু সামারাইজ। তুমি যা লিখে আসছো সেটাকে সুন্দর করে একটু সামারাইজ করে ফেলবা। লাইক ধরো প্রথম বডি প্যারাগ্রাফের প্রাইমারি পয়েন্টটাকে নিলা, সেকেন্ড বডি প্যারাগ্রাফের প্রাইমারি পয়েন্টটাকে নিলা যে হ্যাঁ বিদেশ যেতে হলে এই করা যায়, এই সুযোগ আছে, আবার অপর দিকে যদি বলি বিদেশে গেলে এই সমস্যা হতে পারে। সো দুইটা বডি প্যারাগ্রাফ থেকে তুমি দুইটা আইডিয়া নিলা, দুইটা আইডিয়াটাকে একটু প্যারাফ্রেজ করে প্রথম সেন্টেন্সটা দিলা, তারপরে তোমার অপিনিয়নটাকে তুমি ফাইনালি বললা যে হ্যাঁ এই সুযোগ সুবিধা আছে বা এই অসুবিধাও আছে, কিন্তু আমি মনে করি বিদেশে যাওয়া উচিত। এটা হচ্ছে তোমার অপিনিয়ন। সো কনক্লুশনের দুইটা পার্ট: সামারাইজ ইউর আইডিয়াস অ্যান্ড প্রোভাইড এ কনক্লুসিভ অপিনিয়ন। এখন এখানে তোমার অপিনিয়নটা স্পষ্ট মেনশন করা থাকতে হবে, এবং যে জিনিসটা আমি প্রেফার করি, একটা ক্লিয়ার কনসাইজ একটা অপিনিয়ন, কোনো ভেগ কিছু নাই, মাঝামাঝি কিছু নাই। ইটস বাইনারি, 0 or 1, মাঝামাঝি কিছু থাকাটা আমি আসলে পছন্দ করি না, বিকজ মাঝামাঝি আসলে কি, এটা এটা ভেগ মনে হয় আমার কাছে। ওকে, সো অলওয়েজ ট্রাই টু পিক ওয়ান সাইড, হয় এটা না হয় ওইটা। দেয়ার আর সাম কেসেস, এক্সেপশনাল কেসেস, যেখানে মিডল পয়েন্টে থাকাটা যৌক্তিক। এরকম একটা কিছুদিন আগে একটা আয়ার্সের অফিসিয়াল রাইটিংয়ে একটা এরকম কোয়েশ্চেন এসেছিল, যেটাতে হচ্ছে তোমার মিডল পয়েন্ট নিলেও আসলে খুব বেশি ক্ষতি নেই, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে ওখানে মিডল পয়েন্টই বেস্ট। ওকে, সো ইন দ্যাট পার্টিকুলার কেস বলতে পারি তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, বাট রিগার্ডিং আদার কেসেস ইউ শুড পিক ওয়ান সাইড। সো যে এক্সেপশনাল কেসটা ছিল সেটা আমি তোমাদের একটু বলি বোঝার স্বার্থে। সেটা হচ্ছে একটা স্পোর্টস রিলেটেড একটা টপিক ছিল, যে ফিজিক্যালিটি মেন্টালিটির চাইতে বেশি ইম্পর্ট্যান্ট। খেলাধুলায় যারা ফিজিক্যাল, এই ফিজিক্যালিটি তাদেরকে এজ দেয় কাদের থেকে, যেটা হচ্ছে লাইক তাদের মেন্টালিটি ভালো। সো এইটাকে যদি আমরা একটু আলোচনা করি, তখন আমরা দেখতে হবে যে আসলে ফিজিক্যাল স্পোর্টস কোনগুলো। সো ফিজিক্যাল স্পোর্টসের মধ্যে ক্রিকেট, ফুটবল, রাগবি, হকি, হোয়াট এভার ইট ইজ, লাইক মোস্ট অফ দ্য স্পোর্টস আর ইনভলভ ইন ফিজিক্যালিটি। কিন্তু আমরা যদি মেন্টাল গেমের কথা চিন্তা করি, সেগুলো কিন্তু এক ধরনের গেম, লাইক আমরা যদি দাবার কথা চিন্তা করি, মেন্টাল গেম। সো সব কিছুর জন্য কি ফিজিক্যালিটি ইম্পর্টেন্ট? লাইক কেউ কি কখনো বলেছে যে একজন মোটা মানুষ সে দাবা খেলতে পারবে না? তার জন্য তো আসলে ফিজিক্যালিটির দরকার নাই, বিকজ দে নিড ব্রেন পাওয়ার। আর ক্রিকেট, ফুটবলের জন্য তোমার ব্রেন পাওয়ার আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, অ্যাজ লং এজ ইউ ক্যান রান অ্যান্ড অ্যাজ লং এজ ইউ আর ফিজিক্যালি ফিট। সো ইন দ্যাট কেস আসলে এখানে দুইটাই ইম্পর্টেন্ট। সো এসব ক্ষেত্রে তুমি একটু মাঝামাঝি পন্থা অবলম্বন করতে পারো, বাট এ ধরনের প্রবলেম খুবই কম আসে, খুব ভেইগ আর কি। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ইউ শুড পিক ওয়ান সাইড, হয় এটা না হয় ওইটা। ওকে, সো দিস আর আওয়ার প্যারাগ্রাফিং স্ট্র্যাটেজি। উই উইল ইউজ 4 paragraphs: introduction, body 1, body 2 and conclusion. Okay,
সো ফার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে বলতে পারো কমেন্ট বক্সে, আমি উত্তর দিব। এখন আমি একটু কোয়েশ্চেন উঠতে চাই, প্যারাগ্রাফ সর্বনিম্ন সর্বোচ্চ কত ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবে? হ্যাঁ, নাহিদ সুলতানা এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছে। টাস্ক 1-এর জন্য সর্বনিম্ন তোমাকে 150 ওয়ার্ড লিখতে হবে। 150 ওয়ার্ড হচ্ছে বেয়ার মিনিমাম, এর নিচে লেখাই যাবে না। ওকে, আর সর্বোচ্চ হচ্ছে এটা, যেটা আমি বলেছিলাম, টাইম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে। ওকে, সো তুমি যদি 300 ওয়ার্ড লিখতে পারো টাস্ক 2 এর জন্য, লিখো। বাট বেশি লেখার কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যখন তুমি বেশি লিখবা, দের যে চান্স যে তোমার লেখা ইরিলেভেন্ট হয়ে যেতে পারে। ওকে, সো টাইমের উপর ডিপেন্ড করে তুমি 280 পর্যন্ত নিতে পারো টাস্ক 2-কে, আর টাস্ক 1টাকে তুমি 160 থেকে 170 পর্যন্ত নিতে পারো। এবং এইটুকু আসলে আমরা বলি বিকজ এটা আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এইটুকুর মধ্যে হলে তুমি সময়টাকে ম্যানেজ করতে পারবা, আদারওয়াইজ টাইম ম্যানেজমেন্টটা খুব প্রবলেমেটিক হয়ে যাবে। ওকে, সো প্যারাগ্রাফ সর্বনিম্ন টাস্ক 1-এর জন্য 150 এবং রেকমেন্ডেড হচ্ছে 160 থেকে 70 টাস্ক 1-এর জন্য। টাস্ক 2 এর জন্য সর্বনিম্ন হচ্ছে 250 এবং রেকমেন্ডেড হচ্ছে আপ টু 280। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবা। স্যার, হোপ ইউ আর গুড, উই মিস ইউ, আই মিস ইউ টু মাই স্টুডেন্টস। আমার স্টুডেন্টকে অনেক মনে পড়ে আমাদের। ওকে, মাঝে মধ্যে খুবই তাদের কথা মনে পড়ে, খারাপ লাগে। খুব ভালো একটা সময় ছিল, বাংলা আইএলটিএস অনেকেই ছিল, পাইতে অনেক স্টুডেন্ট ছিল। জন্ট, এটা নেগেটিভ ওয়ার্ড? নো, জন্ট ইজ নট এ নেগেটিভ ওয়ার্ড। এটা আমরা পিকনিক, এক্সকারশন এগুলোর জন্য ব্যবহার করি। হ্যাঁ, সো এটা একটু মনে রাখবা, jaunt is not a negative word, it's a positive word. Okay, I'm going on a jaunt, so I'm going on a picnic, or maybe I'm going on a excursion, a study tour, whatever it is. Jaunt is positive word. Sir, can we provide a religious perspective, opinion or example during writing task 2? জসিমউদ্দিন খুব চমৎকার একটা প্রশ্ন করেছে। রিলিজিয়াস কোনো পার্সপেক্টিভ বা অপিনিয়ন আমরা টাস্ক 2-তে এক্সাম্পল হিসেবে দিতে পারবো কিনা? নো, আমরা দিতে পারবো না, বিকজ অ্যাকাডেমিক রাইটিং এটা। হ্যাঁ, যদি এটা কোনো পার্সোনাল রাইটিং হতো, ইনফর্মাল রাইটিং হতো, দেন উই কুড হ্যাভ ইউজড ইট। বাট রিমেম্বার, অ্যাকাডেমিক রাইটিং is always focused on formal topics, official. You cannot use religion in this type of scenario. Okay, so try to be impartial. ওকে, এবং শুধুমাত্র এটা রাইটিং এর জন্য না, এটা হচ্ছে একটা কমন স্পিকিং এর জন্য। হ্যাঁ, ইউ নেভার নো দ্য এক্সামিনার্স রিলিজিয়ন। সো তুমি একটা অপিনিয়ন দিলা, সে এটাতে অ্যাটাক ফিল করলো। সো ডোন্ট টেক দ্য চান্স, ডোন্ট টেক দ্য রিস্ক। ওকে, ট্রাই টু বি ইম্পার্শিয়াল। আমরা যখন ফার্দার সামনে ক্লাস করব আরও, যে কীভাবে আসলে থার্ড পার্সন ভিউ থেকে অফিসিয়াল একটা টোন বজায় রেখে লিখতে হয়, আমরা ওই জিনিসগুলো তখন দেখবো। হ্যাঁ, সো ফর নাও জাস্ট রিমেম্বার যে নো, রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আসলে কোনো অপিনিয়ন আমরা এক্সাম্পলে দিতে পারবো না, স্পিকিংয়েও না। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো জসিমউদ্দিন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, একটা ভালো লিঙ্কার বলেছে সে, গুড। তোমরা প্র্যাকটিসটা করতে থাকবে এবং অফকোর্স পার্টিসিপেট করো আমার সাথে। আই উইল ট্রাই টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। ডিসকাস বোথ ভিউতে বডি ওয়ান আর বডি টু কি সমান সমান লিখবো? ওকে, ডিসকাস বোথ ভিউজে বডি ওয়ান আর বডি টুতে কি সমান সমান, যেহেতু বোথ ভিউজের উপর আমাকে ইকুয়ালি এমফাসাইজ করতে হবে, সো আই শুড এইম টু রাইট এ ব্যালেন্সড ভিউ। যে ঠিক আছে, আমি প্রথমটাতে 150 ওয়ার্ড লিখলাম, পরেরটাতে 70 ওয়ার্ড লিখলাম, ব্যাপারটা আসলে এরকম না হওয়াটাই বেটার। ইউ শুড অলওয়েজ ট্রাই টু মেক ব্যালেন্স, বিকজ ডিসকাস বোথ ভিউজ তোমাকে ইকুয়ালি দুইটা ভিউ আলোচনা করতে হবে। এটা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা পজিটিভ নেগেটিভ একটু ডিফারেন্ট, বাট ডিসকাস বোথ ভিউজে তুমি চেষ্টা করবে সবসময় দুইটা ভিউকে ইকুয়ালি জাজ করার জন্য। একটা অপিনিয়ন তো তুমি অবশ্যই নেবা, দ্যাটস রাইট, সেটা তুমি কনক্লুশনে বলে দেবে যে হ্যাঁ এইটা আছে, ওইটা এটা আছে, বাট আমার মতো এইটা, দ্যাটস ফাইন। বাট এই যে লাইক ধরো একটা বড়, একটা ছোট, একটা বেশি, একটা কম, একটু দৃষ্টিকটু দেখে, বাট ট্রাই টু মেক শিওর যে দুইটাই মোটামুটি কাছাকাছি লেভেল থাকে। ওকে, আই হোপ ইউ গট ইট অ্যান্সার। আসমল সেলিম আরেকটা প্রশ্ন করেছে, পজিটিভ আউটওয়ে নেগেটিভে যদি পজিটিভ সাইড নেই তাহলে নেগেটিভ সাইড লিখবো কি না, বা লিখলেও কয়টা? এখন এটা একটা গুড কোয়েশ্চেন, যদি এটা আমাদের আজকে টপিকের কাভারে পড়ে না, তারপর আমি অ্যান্সারটা দিয়ে দিই। পজিটিভ আউটওয়ে নেগেটিভ, সো জিনিসটা তুমি একটু এভাবে চিন্তা করে দেখো। ধরো তোমার কাছে একটা দাড়িপাল্লা আছে। ওকে, সো দাড়িপাল্লায় তুমি একটাতে পজিটিভ মাপবা, একটাতে নেগেটিভ মাপবা। সো তোমাকে যদি কোনোটা আউটওয়ে করতে হয়, তোমার কাছে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে তুমি পজিটিভে একটু ওয়েট দিবা এডিশনাল, তাহলে পজিটিভটা বেশি হবে, নেগেটিভটা কমে যাবে। অথবা তুমি যদি নেগেটিভটাকে কমাইতে চাও, তুমি পজিটিভ থেকে কিছু ওয়েট সরায় নিবা, তাহলে নেগেটিভটা বেড়ে যাবে, রাইট? সো এই একটা অ্যানালজি তুমি ইউজ করতে পারো তোমার লেখার ক্ষেত্রে। তুমি যদি কোনো একটা পজিটিভ আউটকাম বলো, তুমি চেষ্টা করবে এটাতে একটু বাড়তি এমফাসাইজ করার জন্য। লেটসে তুমি দুইটা আইডিয়া দিলা এটাকে,
নেগেটিভে তুমি হয়তো একটা আইডিয়া দিলা, বাট জিনিসটাকে সুন্দর মতো র্যাপ আপ করতে হবে তোমার, হ্যাঁ? সো একটা আইডিয়া দিচ্ছি তার মানে এই না যে আমার বডি প্যারাগ্রাফটা ছোট হয়ে যাবে। ব্যাপারটা হবে এরকম, একটা আইডিয়া দিব আমি, এটাকে আমি একটু প্রপার ওয়েতে লিখবো, হয়তো আমি দুইটা আইডিয়া না দিয়ে একটা আইডিয়া দিচ্ছি। সো এটা বোঝাই যাবে যে ন্যাচারালি আমার এটার উপর এমফাসাইজ কম, আর যেটাতে আমি পজিটিভ বলছি সেটা আমি দুইটা আইডিয়া দিলাম, তার মানে এটার উপর আমার এমফাসাইজটা বেশি। সো রাইট ইন এ ওয়ে যে লেখা দেখে বোঝা যায় যে আসলে আমি কোনটার প্রতি আমি অপিনিয়নটা দিচ্ছি, ওকে? সো লিখতে হবে, একটা দুইটা এরকম করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। সামনে কোন ধরনের টাস্ক আসতে পারে স্যার? টাস্ক ওয়ান, নাসিরউদ্দিন। এই ধরনের প্রশ্নের উত্তর যদি জানা থাকতো তাহলে আমি এটার ব্যবসা করতাম। কিন্তু আসলে এটা জানার কোনো উপায় নাই, হ্যাঁ? সো তোমাদের সব কিছুই প্র্যাকটিস করতে হবে। সো টাস্ক ওয়ানে যে ধরনের প্রবলেমগুলো আসে মোস্টলি লাইন গ্রাফ, বার চার্ট, ডায়াগ্রামস, পাই চার্ট, তারপর হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। সো সবগুলো একটু প্র্যাকটিস করবো। এটা আমরা সাধারণত তিনটা টাইপ অফ কোয়েশ্চেন স্টুডেন্টসদের দিকে বেশি প্র্যাকটিস করাই, বিকজ এগুলো আসার চান্সেস আর হাই। গ্রাফ, পাই চার্ট, আর একটা হচ্ছে লাইন গ্রাফ যেটা, হ্যাঁ? সো এই তিনটা আমরা একটু বেশি প্র্যাকটিস করি বিকজ ফ্রিকোয়েন্টলি এগুলো আসে, বাট বাকি যেই তিন ধরনের কোয়েশ্চেন আছে যেরকম মিক্স চার্ট, টেবল, তারপর হচ্ছে ম্যাপ, এগুলো যে আসে না ব্যাপারটা তা না, এগুলো প্র্যাকটিস করতে হবে। অ্যাজ এ ক্যান্ডিডেট ইউ শুড প্র্যাকটিস অল অফ দেম। এরকম আসলে বলা মুশকিল যে সামনে কোন ধরনের কিছু আসবে, হ্যাঁ? সো এটা বেস্ট হচ্ছে প্রিপেয়ার ইউর সেলফ সো দ্যাট ইউ ক্যান অ্যাড্রেস এভরিথিং, ওকে? সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা, এখানে আর কারো কোনো কোয়েশ্চেনে আশা করি আমি সবার উত্তর দিয়েছি। এবার আমি একটা স্যাম্পল তোমাদের দেখাতে চাই, যে স্যাম্পলটা মোটামুটি তুমি 7.5 এই স্ট্যান্ডার্ড একটা স্যাম্পল। সো এটা হচ্ছে আমাদের আজকের মোটামুটি ক্লাসের শেষ দিকে আমরা চলে এসেছি। সো এটা আমরা একটু দেখি কিভাবে আসলে প্যারাফ্রেজিংটা করা যায়। আমরা স্যাম্পলটা একটু পরে দেখি, তার আগে আমাদের আরেকটু ডিসকাশন বাকি আছে, আমরা একটু সেটা দেখে নিই। সো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, ওকে? সো যেটা আমরা মোটামুটি ডিসকাস করে আসছি সেটা এখানে তুমি দেখো যে সবুজ রঙের যেই মার্ক করা আছে সেটা আসলে প্যারাফ্রেজিং করা হচ্ছে, যে a technique used to rewrite the given problem, it is a must and should be the first sentence, ওকে? ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে। তারপর হচ্ছে থিসিস স্টেটমেন্ট, যে স্টুডেন্ট শুড এক্সপ্রেস দেয়ার চয়েস whether they agree, disagree or share a balanced view towards the problem. সো যেটা আমি বলছিলাম ইন্ট্রোডাকশনের দুইটা পার্ট absolutely essential, the first one is paraphrasing and second one is thesis statement, okay? So introductory paragraph should not be long, 40 to 50 words should be suffice. এই যে সাফাইস একটা নতুন ওয়ার্ড, আমি যদি এখানে এখন এনাফ লিখতাম তোমরা সবাই বুঝতে, বাট সাফাইস দ্যাটস এ গুড ওয়ার্ড, দ্যাটস বেটার ওয়ান, ওকে? সো ট্রাই টু রিমেম্বার দিস কনটেক্সট অ্যান্ড দ্য ওয়ার্ড অ্যাজ ওয়েল। এখানে একটা ছোট এক্সাম্পল দেওয়া আছে, দেখো লাল কালিতে মার্ক করা আছে, হায়ার এডুকেশন শুড বি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, টু হোয়াট এক্সটেন্ট ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। এর নিচে দেখো ছোট্ট একটা প্যারাফ্রেজিং করে দেওয়া আছে, সাম পিপল বিলিভ দ্যাট হায়ার স্টাডি অট টু বি ফ্রি অফ কস্ট, অট টু বি তোমরা জানো এটা একটা মোডাল ভার্ব। দিস এসে ফার্মলি অ্যাগ্রিজ উইথ দিস স্টেটমেন্ট, দেখো দিস এসে ফার্মলি অ্যাগ্রিজ উইথ দিস স্টেটমেন্ট, এখানে কিন্তু আমি বলিনি যে আই ফার্মলি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। দিস এসে এটা হচ্ছে ফর্মাল ওয়ে অফ রাইটিং, ওকে? ফর্মাল ওয়েতে কখনোই আই, উই, ইউ এসব থাকে না, রাদার একটা প্যাসিভ ওয়ে, একটা থার্ড পার্সন ভিউ থেকে জিনিসগুলোকে ব্যাখ্যা করা হয়, ওকে? এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আমি অনেক আলোচনা করতে চাই সামনে। সো স্টিক উইথ উষা একাডেমিক কেয়ার, তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবে, এখানে নিয়মিত লেসন আপলোড করা হয়, তোমরা সেগুলো ফলো করবে। তোমাদের মধ্যে যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই জানাবে, এবং পেজের পক্ষ থেকে তোমাদের জন্য সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ দেওয়া হবে, ওকে? স্টিক উইথ আস, তোমাদেরকে শেখানোর মতো অনেক ম্যাটেরিয়ালসে আমাদের কাছে আছে। সো আই হোপ ইউ উইল স্টিক উইথ আস। দিস essay firmly agrees with the statement, আমি আবার ব্যাক করলাম, it will also illustrate how some countries harness the power of free education to assure a solid development. তোমাদের মধ্যে অনেকেই হয়তো হার্নেস শব্দের অর্থ জানো না, রাইট? সো দ্যাটস ইউর চ্যালেঞ্জ, এই ধরনের ওয়ার্ডসগুলো তোমরা যতটা বেশি পারো তোমাদের লাইব্রেরিতে অ্যাড করে ফেলবা, ওকে? ইন দ্যাট ওয়ে ইউর রাইটিং একটা সিগনিফিকেন্ট লেভেলের ইম্প্রুভমেন্ট পাবে, ওকে? লেখা দেখেই মনে হবে যে সামথিং ইজ গুড হ্যাপেনিং, হোয়াট এভার দ্য গুড ইজ আই ডোন্ট নো, বাট সামথিং গুড ইজ হ্যাপেনিং, এই একটা ভাইব তোমাকে ক্রিয়েট করতে হবে। এবং যখন তুমি অর্থগুলো জানবে, যখন বলবে, তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল এলিভেট করবে এবং এটা তুমি ফিল করতে পারবা, ওকে? সো এটা একটা স্যাম্পল, এখানে দেখো কোথাও আমি আই বিলিভ এসব কিছুই বলা হয় নাই,
থার্ড পার্সন, কমপ্লিটলি থার্ড পার্সন একটা পার্সপেক্টিভ থেকে লেখাটা হচ্ছে। ওকে, দেখো ইট ইজ রেকমেন্ডেড টু রাইট দ্য এসে ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা আমরা ইনশাল্লাহ সামনে কোনো একটা ক্লাসে দেখবো, বাট ফর নাও আমরা আপাতত এটুকু বুঝি যে আসলে আমাদের লেখা পুরোটাই থাকবে হচ্ছে একটা ফর্মাল টোন থাকবে আমাদের লেখা। ওকে, নাও লেটস মুভ অন টু ফার্স্ট বডি প্যারাগ্রাফ। দেখো বিগিন উইথ টপিক সেন্টেন্স, যেটা আমি ব্যাখ্যা করে আসছি অলরেডি। সো এটুকু আমি আর খুব বেশি ব্যাখ্যা করবো না, এক্সপ্লেন করা হয়ে গেছে। টপিক সেন্টেন্স, এক্সপ্লেন দ্য টপিক সেন্টেন্স, রিলেভেন্ট এক্সাম্পল, সাপোর্টিং আর অ্যাডিশনাল আইডিয়া। ওকে, সো দেখো এখানে তিনটা ভিউ পয়েন্টের মোটামুটি একটু ব্যাখ্যা করেছি আমি। অ্যাগ্রির জন্য স্টেট অ্যানাদার আইডিয়া সাপোর্ট অফ দ্য থিসিস স্টেটমেন্ট, ফর ডিসএগ্রি স্টেট অ্যানাদার আইডিয়া দ্যাট ডিসএগ্রিজ উইথ দ্য প্রবলেম, ব্যালেন্স টাইপ স্টেট আইডিয়া দ্যাট counteracts with the idea explained in the first body paragraph, so that each idea has its own merit and demerit. জাস্ট লাইক তুমি যদি ব্যালেন্স করতে চাও, একটা পজিটিভ একটা নেগেটিভ নিবা। ওকে, ইনস্টেড অফ জাস্ট রাইটিং অনলি পজিটিভস, একটু ব্যালেন্স করার জন্য যদি পজিটিভ নাও তাহলে একটা নেগেটিভ দিয়ে দুটাকে মোটামুটি ব্যালেন্স আউট করার চেষ্টা করবে। দ্যাট শুড বি ইউর এইম। এবার ফাইনালি কনক্লুডিং প্যারাগ্রাফে যেটা আমি বলেছিলাম ওই সময় সামারি করবা, তুমি যা আলোচনা করে আসছো, নতুন কোনো আইডিয়া আনবা না। এবং দেখো প্যারাফ্রেজড ভার্সন অফ দ্য থিসিস স্টেটমেন্ট, যেই স্টেটমেন্ট আমরা দিয়ে আসছিলাম ইন্ট্রোডাকশনে, সেটাকে জাস্ট আমরা একটু প্যারাফ্রেজ করলে মোটামুটি আমাদের প্যারাগ্রাফটা কনক্লুড করা যাবে। এবং এখানে দেখো বলা আছে কি যে শুড নট বি লং, কনক্লুশনটা বড় হওয়া উচিত না। তোমার কথাবার্তা তুমি আলোচনা করে আসছো, সো তুমি এখন যখন সামারি করবা তোমার টার্গেট থাকবে অল্প কিছু সেন্টেন্সের মধ্যে তুমি যাতে জিনিসটাকে গুছায় র্যাপ আপ করে ফেলতে পারো। ওকে, 2 to 3 সেন্টেন্সেস শুড বি এনাফ, এর বেশি আসলে লেখার দরকার নেই। এখন তুমি যদি চিন্তা করে দেখো, দুইটা বা তিনটা সেন্টেন্স আমি যদি এর মধ্যে দুইটা কমপ্লেক্স সেন্টেন্স রাখি, স্পেশালি যখন আমি আইডিয়াগুলো সামারি করতেছি, যে ফার্স্ট পয়েন্টে আমার এটা ছিল, অন দি আদার হ্যান্ড এটা ছিল একটা লং সেন্টেন্স হয়ে গেল, রাইট? কমপ্লেক্স সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্সের 30টা ওয়ার্ড অস্বাভাবিক কিছুই না। ওকে, সো আমাদের চেষ্টা থাকবে আমরা 50 ওয়ার্ডের মধ্যে বা 55 এর মধ্যে আমরা চেষ্টা করব আমাদের প্যারাগ্রাফটাকে কনক্লুড করে ফেলতে। ওকে, স্টুডেন্টস আর স্ট্রংলি রেকমেন্ডেড নট টু ইনক্লুড এনি আইডিয়া অ্যাবাউট দ্য প্রবলেম, নতুন আইডিয়া অ্যাড করা যাবে না। স্ট্রংলি রেকমেন্ড, এটা করা যাবে না। এটা করলে তোমার লেখাটা শেষ দিকে এসে, তীরে এসে তরে ডুবে যাবে। শেষ দিকে এসে তোমার লেখাটা একটু ইনকোহেরেন্ট হয়ে যাবে, যে আসলে এই যে একটা নতুন আইডিয়া নিয়ে আসছে, এই আইডিয়াটা তো সে আসলে কোথাও কোনো আলোচনা করে নেই, তাহলে এটা কী হবে আসলে এখানে, রাইট? সো এখানে এই ভুলটা করা যাবে না, তীরে এসে তরে ডুবানো যাবে না। ওকে, সো এখানে আলোচনা শেষে আমি যেটা বলেছিলাম যে একটা স্যাম্পল অ্যান্সার দিব, এটা মোটামুটি ব্যান্ড 7.5 স্ট্যান্ডার্ডে লেখা। সো আমি এই স্ক্রিনটা কিছুক্ষণ এখানে দিয়ে রাখতে চাই, তোমাদের যদি কারো কোনো বুঝতে প্রবলেম থাকে তোমরা ইন দ্য মিন টাইম আমাকে কোয়েশ্চেন করো। আর যারা এটা লিখতে চাও এবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দ্যাটস এ রিয়েলি গুড স্যাম্পল। এটা আমার পার্সোনালি ডেভেলপ করে যখন আমি আর্টসের প্রিপারেশন নিয়েছিলাম। সো এটা একজন আমার ট্রেনার আসলে বেসিক্যালি এটা আমাকে গ্রেডিং করে দিয়েছিল, স্যার এটার অথেন্টিসিটি নিয়ে কোনো ডাউট নাই। তোমরা চাইলে এটাকে লিখে নিতে পারো। এখানে দেখো আমি ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফ, কনক্লুশন প্রত্যেকটা আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট আলাদা করে দিয়েছি। তোমরা চাইলে এটাকে লিখে নিতে পারো, দ্যাটস এ রিয়েলি গুড স্যাম্পল। ওকে, সো ইন দ্য মিন টাইম লেখার পাশাপাশি তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অফকোর্স আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আচ্ছা, এখানে আরও বেশ কিছু কোয়েশ্চেন পাচ্ছি। স্যার বানান প্রচুর ভুল হয়, বানান ভুলের জন্য কেমন ব্যান্ড কাটা যেতে পারে? এখন বানান ভুল একটা কমন প্রবলেম। এখন বানান ভুলের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। লেটস সে তুমি এমন সিলি বানান ভুল করছো, লাইক দুই ধরনের সিনারিও হতে পারে। একটা হচ্ছে আমি লিখছি, আমি একটা কঠিন বানান ভুল করলাম, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমি কিছু সিলি মিস্টেক করলাম, বাট কঠিন বানানগুলো আমার কারেক্ট। সো যদি এমন হয় যে আমি কঠিন এবং সহজ এগুলো নির্বিশেষে সবই ভুল করতেছি, তখন একটা বিরাট বড় প্রবলেম হবে। আর যদি এমন হয় যে না, রেয়ার দুই একটা কেসে আমি ধরো যে সুগারের যে এক্সাম্পলটা বললাম, দুই একটা জায়গায় আমার সুগার বানানটা ভুল হয়েছে, তুমি এটাতে কিছু ছাড় পাবা, এটা হিউম্যান এরর, এটার জন্য তুমি কিছু ছাড় পাবা। বাট এমন যদি হয় যে না, তোমার 250 ওয়ার্ডের মধ্যে 40টা ওয়ার্ডে বানান ভুল, 50টা ওয়ার্ড বানান ভুল, দেন দ্যাট উড বি আ প্রবলেম। So in that severe case, you don't expect to get good score in grammatical range and accuracy, যেহেতু ইন্ডিভিজুয়াল স্কোরিং হয় এবং তুমি পাচ্ছ একটা কিউমুলেটিভ স্কোর। সো এক্ষেত্রে তুমি এখান থেকে বেশ তোমার একটা ব্যান্ড চলে যাবে 0.5 টু আপ টু 1, তো একটা ভালো ব্যান্ড চলে যাবে তোমার। ওকে, সো এইগুলোর জন্য খেয়াল করবে। আর বানান ভুল থেকে বাঁচার জন্য তোমাকে সবসময় লিখতে হবে। তোমরা পড়ো কম, লেখো কম, প্রচুর লিখতে হবে, প্রচুর পড়তে হবে।
ওকে, সো বেশি বেশি লিখবে, নতুন নতুন ওয়ার্ড জানলে এটাকে লিখবে এবং স্পিকিংয়েও বলার চেষ্টা করবে, তাহলে তোমার মাথায় জিনিসটা ভালোভাবে গেঁথে যাবে। ওকে, গুড কোয়েশ্চেন। নাহিদা সুলতানা আবার বলছেন, স্যার রাইটিং টাস্ক 2 যদি আগে শুরু করি লেখা, সেটা কি ভালো হবে? পার্সোনালি আমি আমার এক্সামে আমি এই কাজটাই করেছিলাম। ওকে, যেহেতু এটাতে ইম্পর্টেন্স বেশি, যে স্কোর বেশি, হ্যাঁ ব্যান্ড বেশি, আমি টাস্ক 2 দিয়ে স্টার্ট করেছিলাম এবং শেষে এসে আমি টাস্ক 1 স্টার্ট করেছিলাম। সো কোনো প্রবলেম নাই। বাট যে টাইম ম্যানেজমেন্টের কথা বললাম সেটা কিন্তু মাথায় রাখতে হবে, যে হ্যাঁ টপিক দিয়ে স্টার্ট করছি, আমার হাতে অনেক সময় আছে, বাট এটা এরকম হবে না। তুমি লেখার জন্য সর্বোচ্চ 35 মিনিট সময় নিবে, এর বেশি না। কারণ প্রুফ রিডিং একটা এসেনশিয়াল পার্ট, যেটা আমরা সব শেষে রাখি, কিন্তু তার মানে এই না যেটা গুরুত্ব নেই। প্রুফ রিডিংটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো মেক শিওর দ্যাট ইউ হ্যাভ অ্যাডিকুয়েট টাইম অ্যাট দ্য এন্ড অফ ইউর টেস্ট সো দ্যাট ইউ ক্যান গো থ্রু হোয়াট ইউভ রিটেন। Okay, so that you can correct some mistakes, silly mistakes, just like I said, sugar, sugar, suger. So don't make this kind of mistakes. And now that you have to write in pen, that makes it more challenging than ever. So be careful about what you write. সিয়াম আলম, স্যার ইরেলেভেন্ট প্রশ্ন, বাট ইউকেতে কি বাস বা মেট্রোতে সবাই খুব বই পড়ে? ইন্টারেস্টিংলি এই ব্যাপারটা আমাকে খুব বেশি স্ট্রাইক করেছে। ওকে, বাংলাদেশে যেরকম একটা জেনারেশন ডুম স্ক্রোলিংয়ে আসক্ত, এইখানে আমি যেটা দেখলাম, মানুষজন প্রচুর বই পড়ে, প্রচুর, অ্যান্ড আই লাভ ইট। গতকালকের এক্সপিরিয়েন্স যদি বলি, আমি ভার্সিটি থেকে আসার সময় স্টেশনের বাইরে ওয়েট করছিলাম, প্রচণ্ড ঠান্ডা, হ্যাঁ এটা ঠান্ডার মধ্যে আমি একজন ব্রিটিশকে দেখলাম, সে ট্রেনের জন্য ওয়েট করছে এবং সে বসে একটা বই পড়তেছে। এই ঠান্ডা কিন্তু প্রচুর। হি ওয়াজ নট নোটিসিং এনিথিং, বাইরের এত কেয়াস, এত মানুষের কথাবার্তা, নো, হি ওয়াজ জাস্ট কমপ্লিটলি লস্ট ইন দ্য বুকস। খুব ভালো লাগছে দৃশ্যটা আমার। মেট্রোতেও আমি যেটা দেখলাম, মানুষ বই পড়ে, সবাই বই পড়ে ব্যাপারটা তা না, বাট মানুষ বই পড়ে, এবং প্রত্যেকটা ট্রেন স্টেশনেই লাইব্রেরি আছে। লাইব্রেরি ইন সেন্স যে এখানে কিছু বই পাওয়া যায়, এটা আমরা যেরকম লাইব্রেরি বলি চেয়ার টেবিল হাবি যাবে, হ্যাঁ ইটস নট লাইক দ্যাট। একটা বুক শেলফ থাকে এবং এখানে বেশ ভালো ভালো বই থাকে, অরিজিনাল কপিস। সো ধরো তুমি ওয়েট করছো, why about waiting, just grab a book and read it maybe for 10 or 20 minutes, then put it back and hop onto your train. Okay, সো এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। এবং লাস্ট উইকে আমি একটা অ্যান্টিক হাউসে গিয়েছিলাম, এক চমৎকার অভিজ্ঞতা হয়েছে আমার। ওদের এখানে একটা ওল্ড বুক সেকশন ছিল। ও, যাওয়ার পরে আমার কাছে মনে হলো আমি মনে হয় 100 বছর পেছনে চলে আসছি। ইট ইজ অ্যামেজিং, the artifacts, old books, old machineries, old coins, old clocks, grandfather clocks. It was amazing. And the way people treat these objects, like they prioritize, they put emotion to that. When you grab something and ask them about the details, they will gleefully tell you the details. What's the story of it? Okay, amazing experience. বই এখানে অনেক মানুষ পড়ে এবং বই পড়াটা দ্যাটস রিয়েলি গুড, যেটা আমি বাংলাদেশে খুব কম মানুষের মধ্যেই এই শখটা দেখেছি, হবিটা দেখেছি। বাট এখানকার মানুষ খুব ভালো বই পড়ে, অনেক বই পড়ে। ওকে, ওয়েল আম ব্যাক, কুডন্ট জয়েন ফর এ ওয়াইল, নো প্রবলেম নাফিস আহমেদ। আমাদের ক্লাসটা ইনশাল্লাহ রেকর্ড হচ্ছে, এটা আপলোড করা হবে। সো যদি মনে হয় যে কোনো একটা জিনিস মিস করে গেছো, তুমি সেটাকে আবার পরে দেখে নিতে পারবে, নো প্রবলেম। স্যার মিক্স চার্টে টাইম ম্যানেজমেন্ট হয় না, এটার জন্য বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বি অ্যাট টাইম ম্যানেজমেন্ট। সো যখন প্র্যাকটিস করছি না আমরা, আমাদের কি হয়, আমরা ধরে নিই যে আরে টাইম পারবো। এই যে ধরে নিলাম আমি পারবো, এই যে একটা ফলস কনফিডেন্স, এটা আসছে কোত্থেকে? এটা কিন্তু কোনো সোর্স নাই, এটা তোমার ব্রেন তোমাকে কি করছে, এটা ভুজুং বাজুং দিয়ে বোঝাচ্ছে আর পড়া দরকার না, এখন একটু মোবাইলটা টিপো। নো, ইউ শুড নট ডু দ্যাট। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বি। ওকে, সো নাইদা সুলতানা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মিক্সড চার্টে টাইম ম্যানেজমেন্ট হয় না, টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে করতে আসবে। আমরা যে এই প্রফেশনের সাথে আছি, হয়তো অ্যাক্টিভ না এখন, হয়তো একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ডিউ টু নতুন পড়াশোনা আর কি, হ্যাঁ, বাট অলওয়েজ রিমেম্বার, আমরাও কিন্তু তোমাদের মতো একটা সময় ছিলাম, আমাদের মধ্যে এরকম কুয়েরি ছিল, আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের এই জিনিসটা, স্কিলটা ডেভেলপ হয়েছে। ওকে, আমরা তোমাদের মতো একসময় ক্লাসে বসতাম, স্যার আইএলটিএস পড়াতো, বিভিন্ন টপিক বোঝাতো, কিছু টপিক মাথার উপর দিয়ে যেত, কিছু টপিক গ্র্যাপ করতে পারতাম, বাট উই স্টিক টু ইট। সো তোমরা একটু স্টিক করো, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের ভালো কিছু রেজাল্ট হবে। কোনোভাবেই 250 ওয়ার্ড হয় না, এইটা একটা কমন কোয়েশ্চেন। ওকে, সো 250 ওয়ার্ড কীভাবে করতে হয়, এটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু না, বাট মেক বি শিওর যে এটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। 250 ওয়ার্ড কীভাবে হয় না,
এটা আমি দেখে নিব কিভাবে 250 ওয়ার্ড হয় না। আমি তোমাদেরকে যেভাবে লেখা শিখাবো, তুমি 250 ওয়ার্ড লিখতে পারো, 250 ওয়ার্ড নিচে আসবে না, 270-80 ওয়ার্ড। ইভেন কিছু কিছু ক্ষেত্রে তোমাকে স্ট্রাগল করতে হবে যেন 300 ওয়ার্ড না হয়। ওকে, ট্রাস্ট মি। সো এটা আপাতত মাথায় রাখো যে ইনশাল্লাহ এটা নিয়ে আমি কাজ করবো। অফকোর্স 250 ওয়ার্ড আমি হয় ছাড়বো ইনশাল্লাহ, যদি তোমাদের একটু মোটামুটি একটু গ্রামার ঠিক থাকে ইনশাল্লাহ আমি এটা করে দেবো। সেম বানান ভুল হচ্ছে, বিশেষ করে এ অ্যান্ড এর মধ্যে ঝামেলা হয়, ভুল হয় যে সুগার এবং সুগের। ওকে, এটা কমন প্রবলেম, এটার জন্য একটু কেয়ারফুল হতে হবে। এবং শেষে রিভিশনের কথা আমি এই জন্যই বললাম যাতে এই যে সিলি যে মিস্টেক্সগুলো এখান থেকে যাতে তোমরা বের হয়ে আসতে পারো। আমি একটা স্টুডেন্টকে দেখেছিলাম, তার নিজের নামের বানান সে 3 জায়গায় 3 রকম লিখেছে। ওকে, সো এগুলো আসলে ক্ষমার অযোগ্য ভুল। নিজের নামটা তো লিখে রাখা উচিত ঠিক মতো। এটার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং ওই যে যেটা বললাম শেষে একটু সময় রাখতে হবে যেন আমি রিভিশন দিতে পারি যে আসলে কী লিখলাম, যে শিল্পকর্ম বা যেই সাহিত্যকর্মটা আমি লিখলাম এত সময় ব্যয় করে এত টাকা পরে আমি লিখতে আসছি, এটার জন্য একটু ঠিক থাকে, এর জন্য রিভিশন দিতে হবে, প্রুফ রিডিং করতে হবে। স্যার কাইন্ডলি কোন একটা সুন্দর সেন্টেন্স স্ট্রাকচার বললেন যেটা সহজে কেউ লেখে না। ইনশাল্লাহ এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। আজকে আমাদের শুধুমাত্র একটু ফাউন্ডেশন ক্লাস ছিল যে হোয়াট ইজ টাস্ক টু, হাউ টু অ্যাপ্রোচ ইট, স্ট্রাকচার্স, ব্যান্ড ডেসক্রিপ্টার্স, এভালুয়েটার্স, হোয়াট এভার ইট ইজ ইউ সে। আমাদের আজকে মূল ফোকাসটা ছিল এইটাতে। ইন ফিউচার ইনশাল্লাহ আমরা এই সবগুলো জিনিস নিয়ে কাজ করব। এবং সেন্টেন্স স্ট্রাকচারের কথা যেটা বললাম, যেটা সহজে কেউ লেখে না, ব্যাপারটা আসলে এরকম না। সহজে কেউ লেখে না অথবা দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আমি জানি, এটা বোঝানোর জন্য লিখতেছি, যেটা হচ্ছে শুধুমাত্র আমার লেভেলের লোকজনই বুঝবে, যারা টিচার তারা বুঝবে। আরেকটা হচ্ছে আমি জানি ভালো, কিন্তু আমি এটা এমনভাবে লিখছি যেটা একটা সিম্পল ওয়েতে, বাট এটার মেসেজটা সবাই বুঝতে পারবে। সো ওয়েন আই টক টু ইউ, আমার টার্গেট থাকে এইটা, যে আমি যা বলি এটা যেন সবাই বুঝে। এটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। আর যখন আমি কাউকে শো অফ করানোর জন্য লিখি বা বলি, সেটা হচ্ছে লাইক নলেজ লেভেলটা চিন্তা করে। হ্যাঁ, সো আমি তোমাদেরকে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে লাইক, ফার্স্ট ইউ শুড মেক শিওর দ্যাট ইউর কমিউনিকেশন ইজ ক্রিস্টাল ক্লিয়ার। তুমি যা লিখছো এটা যেন তোমার রিডার বা এক্সামিনার বুঝতে পারে। দেন তুমি যখন এই লেভেলের এক্সপার্টিস যখন তুমি তোমার মধ্যে চলে আসবে, দেন ইউ শুড এইম ফর কমপ্লিকেটেড অর সফিস্টিকেটেড সেন্টেন্স স্ট্রাকচার্স। যেখানে কিছু দুইটা কন্ট্রাস্টিং আইডিয়াকে তুমি লিঙ্কার্স দ্বারা অ্যাড করছো, যেখানে কিছু হাই ফ্রিকোয়েন্সি ভোক্যাব আছে, এবং যেটা তোমার টপিকের সাথে রিলেভেন্ট। ওকে, সো ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা ভবিষ্যতে আলোচনা করবো। ওকে, বাট ফর নাও তোমরা আজকে যেটুকু আলোচনা করেছি সেখান থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাডিশনাল, আমাকে কোয়েশ্চেন করতে পারো। আমি জানি না তোমরা আমার রাইটিং প্রেজেন্টেশনটা দেখছো কিনা, স্যাম্পলটা। এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, সো তোমাদের যদি কোনো কিছুতে বুঝতে প্রবলেম হয় তোমরা রেফারেন্সের জন্য ভবিষ্যতে এখানে আসতে পারো। ওকে, সো ফান্ডামেন্টালস শুধু আজকে ক্লিয়ার করার আমাদের উদ্দেশ্য ছিল, এবং একটা অপিনিয়ন অ্যাগ্রি ও ডিসএগ্রি টাইপ এসে আমরা এখানে নিয়ে আসছি। এটা তোমরা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারো যে কীভাবে আসলে একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে আইডিয়া, কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেছি আমি, কিছু ভালো ভোক্যাব আছে কিনা এখানে, কনক্লুশনটা কীভাবে লিখলাম। ওকে, সো এই জিনিসটা মোটামুটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তোমাদের যাদের টার্গেট হচ্ছে 7.5 রাইটিংয়ে, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। 7 রাইটিংয়ে পাওয়া বেশ চ্যালেঞ্জিং। 7.5 পাওয়া আরও চ্যালেঞ্জিং। বাট যে 7 পায় তার ওই 7.5 পাওয়ার ক্যাপাবিলিটি থাকে। সাম মাইনর মিস্টেক্স মেবি হেয়ার অ্যান্ড দেয়ার। ওকে, বাট 7.5 বা 7 যদি তুমি টার্গেট রাখো, তুমি একটা জিনিসের শিওর থাকতে পারো যে তোমার স্কোর 6 to 6.5 এর নিচে আসবে না। দ্যাটস গ্রেট, এটা হচ্ছে সবচেয়ে বড় দিক। সো টার্গেটটা তোমার একটু অবশ্যই বড় রাখতে হবে। ওকে, সো এটা কীরকম, লাইক তুমি টার্গেট করছো হচ্ছে তোমার পাস করতে হবে, লেটস সে 40% মার্কস। সো তুমি যদি এটুকু পড়ো, তোমার পক্ষে কখনো তো আসলে A+ পাওয়া সম্ভব না। বাট তোমার টার্গেট যদি থাকে A+, তুমি 60 বা 70 পেলেও তোমার কিন্তু একটা ভালো গ্রেড। দ্যাটস বেটার দ্যান জাস্ট পাসিং দ্য এক্সাম। ওকে, সো মেক শিওর দ্যাট ইউর টার্গেট ইজ বিগ এনাফ। ওকে, সো 5 বা 6 তোমার রাইটিংয়ে টার্গেট থাকা উচিত না। ইউ শুড এইম ফর 7, ওয়াই নট 8?
দেখো তুমি স্যাম্পল মানুষ কিভাবে দেখে, কিভাবে বলে, কিভাবে লেখে, দেখো একটু শিখো, ইন্টারেক্টিভ হও। হুম, একটা স্ট্রাকচার বোঝার চেষ্টা করো, একটা ওয়ার্ড বোঝার চেষ্টা করো। ওকে, these are your tools, not even a single word that should be used without meaning in writing task 2 or 1. তোমার শব্দ যেগুলো তুমি ব্যবহার করছো, তুমি এটা মনে করবে যেগুলো হচ্ছে তোমার টুলস, ওয়েপন্স টু গেট ইউ গুড স্কোর। সো আনইউজড কখনো জিনিস তুমি নিয়ে যাবে না। যুদ্ধক্ষেত্রে যখন সৈন্যরা যায়, তারা কিন্তু কখনো অসুস্থ, তারপর হচ্ছে পঙ্গু, এদের নিয়ে যায় না, বিকজ দে বিকাম এ বার্ডেন। সো মেক শিওর যে তুমি তোমার বেস্ট ভার্সনটা নিয়ে এক্সামে বসছো। হুম, এর জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে ভালো। তোমার সৈন্য চয়েস হতে হবে ভালো। এক্ষেত্রে সৈন্য হচ্ছে শব্দ, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার। সেনাপতি থাকে না, সৈন্য থাকে। সো এগুলো তুমি ভাগ করে নেবা, তাহলে তোমার জন্য জিনিসগুলো কিছুটা ইজি হয়ে যাবে এবং তুমি একটা মোটিভেশন পাবা। ওকে, সো আমাদের আজকের লেসনটা মোটামুটি এ পর্যন্তই। তোমরা যারা লেসন মিস করেছো বা তোমরা যদি উপকৃত হও, অফকোর্স তোমাদের অন্য যারা বন্ধু আছে যারা আইএলটিএস দিতে চায় বা শুরু করতে চায়, তোমরা তাদেরকে ভিডিওটা ফরওয়ার্ড করে দিতে পারো। প্লাস আমাদের এই যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। এখানে কন্টিনিউয়াসলি বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করা হয়, বিভিন্ন কোয়েরিজের অ্যান্সার দেওয়া হয়, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়। সো দ্যাট উড বি বেনিফিশিয়াল ফর অল অফ ইউ গাইজ, এবং দেজ আর কমপ্লিটলি ফ্রি। ফেসবুকে যা ভিডিও সব ফ্রি। এখানে খুব কোয়ালিফাইড টিচার্স আছেন যাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে ভালো, এবং সবাই British Council trained. So you should not have any doubt about the quality. Okay, so please do share this channel with others, and you could refer this video to others who are actively taking preparation for IELTS exam. Okay, in future inshallah I will talk to you again, and I have a lot of things to share to you guys about the life, about the iWash, that is IELTS exam, and how different people are leveraging it, the desperation of students in our country about IELTS. They want to leave the country, and this is, for some people, that's their capital of the business, the emotion of Bengali students. ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, বাট ফর দ্যাট পেজের সাথে সংযুক্ত থাকতে হবে। ওকে, আই হোপ ইউ এনজয়েড মাই লেসন টুডে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ফার্দার কোয়েশ্চেন, অফকোর্স ইউ ক্যান রাইট ডাউন, এবং অবশ্যই এটা আমি অ্যান্সার দিয়ে দেবো। বাট ফর নাও আই হ্যাভ টু সে গুড বাই। আল্লাহ হাফিজ। অবশ্যই ভালো থাকবে এবং অবশ্যই প্র্যাকটিস এবং নতুন কিছু শেখার সাথে থাকবে। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।